প্রিয়মের মুখ থেকে বের হওয়া সরি শব্দটা মোনার কানে বিষাক্ত কাঁটার মতো বিঁধছে। অতিরিক্ত ক্রোধে মোনার চোখে পানি ছাপিয়ে উঠছে, নাকটা নিয়মানুসারে কাঁপছে। প্রিয়ম অপরাধীর ন্যায় মাথা নিচু করে বলল, মোনা, আর কখনো মিথ্যা বলবো না। প্লিজ, তুমি ডিভোর্সের কথা মুখে এনো না। আপনার বলা সত্যি কথাগুলোও তো আমার কাছে মিথ্যা মনে হবে। সেখানে সারা জীবন একসাথে কি করে থাকব? প্রিয়ম যেন অধৈর্য হয়ে গেল, বিরক্ত ভরা গলায় বলল, সামান্য একটা বিষয়কে টেনেটুনে এত বড় করো না মোনা। মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে অন্যদিকে ফিরে রইল। মোনার চোখে মুখের অবস্থা সঙ্গীন, প্রচণ্ড ক্ষোভ উপচে পড়ছে, না চাইতেন এক বিভ্রমে জড়িয়ে গেছে। চেয়েছিল নিতান্তই স্বাভাবিক কিংবা শান্তিপূর্ণ একটা জীবন, প্রতি মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছে। কিন্তু মোনা যা চায় সবসময় যেন তার বিপরীতই হয়। মোনা প্রিয়মের দিকে না তাকিয়েই উদাস গলায় বলল, শুরু থেকেই আপনার কর্মকাণ্ডে আপনাকে আমার ভালো লাগত না। আস্তে আস্তে আপনি নাকি আমার জন্য বদলে গেলেন। আপনার সব বিশ্রী অতীত আমি মেনে নিয়েছি, কারণ আপনি এই কালচারেই বেড়ে উঠেছেন। আপনায় বিশ্বাস করতে আমার বড্ড কষ্ট হতো। আপনার প্রতি সব সময় সন্দেহ কাজ করত। ধীরে ধীরে আপনায় সম্পূর্ণ বিশ্বাস করলাম, ভালোবাসলাম। আপনি আবার আমার সাথে মিথ্যা বলা শুরু করলেন। অবিশ্বাস তো বড্ড খারাপ জিনিস। একবার কারো মনে অবিশ্বাসের বীজ গজালে তা ক্রমান্বয়ে বাড়তেই থাকে। মোনার গলা ধরে আসছে, আরও অনেক কিছু বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু বিষাদে গলা ধরে আসছে। মোনা মুখ ঘুরিয়ে তাকালো প্রিয়মের দিকে। প্রিয়মের মুখের অভিব্যক্তি দেখে কিছুই বোঝা গেল না। প্রিয়ম অনুশোচনাপূর্ণ কণ্ঠে বলে, ভুল হয়েছে আমার। নিজের ভুল সব সময় নির্বিবাদে মেনে নিবে প্রিয়ম। প্রিয়ম একদৃষ্টিতে তাকিয়ে রইল মোনার দিকে। দুইজনের মাঝে যতটুকু দূরত্ব ছিল সবটুকু দূরত্ব অতিক্রম করে প্রিয়ম গিয়ে মোনার শরীর ঘেঁষে বসে। কয়েক মুহূর্ত পর মোনাকে জড়িয়ে ধরে। মোনা কোনো প্রতিক্রিয়া না করে জড়সড় হয়ে বসে থাকে। মোনার এমন নিস্তেজ ভাব দেখে প্রিয়ম মোনাকে ছেড়ে মোনার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মোনা পাখি? সরি। সম্পর্ক ছিন্ন করা আসলেই খুব কঠিন কাজ। হুট করে সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু সিদ্ধান্ত অনুসারে কাজ করাটা খুব বেশি কঠিন কাজ। জ্যাকের বলা কথাটা কানে বাজছে, সম্পর্ক আগলে রাখতে হয়, সুযোগ দিতে হয়। মোনার মায়ের বলা একটা কথা মোনার আজ ভীষণ মনে পড়ছে, মানুষকে উপদেশ দেওয়া কিংবা উচিত অনুচিত এসব বোঝানো সহজ কাজ, কিন্তু নিজের জায়গায় থেকে সঠিক কাজ কেউই করতে পারে না। আবার সেই ক্ষমার বেড়াজালে আটকে গেল মোনা। কিন্তু মনের মাঝের অবিশ্বাসের পাল্লাটা আগের মতোই। মোনা প্রিয়মের দিকে তাকিয়ে বলল, আচ্ছা প্রিয়ম, মানুষ সজ্ঞানে যেটা করে সেটা কি ভুল? প্রিয়ম প্রত্যুত্তর করল না। হয়তো প্রত্যুত্তর করার ভাষা খুঁজে পেল না। মোনা আর কথা বাড়াল না। অনেকক্ষণ কেটে যাওয়ার পর প্রিয়ম বলে, মোনা, ছুটি নিয়ে এসেছি, থাকব কয়েকদিন। মোনা মাথা ঝাঁকায় শুধু। কথা বলতে ভালো লাগছে না। কঠোর সিদ্ধান্তগুলো প্রিয়মের কথায় বাষ্পে পরিণত হল যেন। হাড় কাঁপানো শীত। প্রিয়ম কালো রঙের একটা হুডি পরা, মোনা একটা চাদর পেঁচিয়ে বসে আছে বারান্দায়। বারান্দায় শীতটা একটু বেশিই মনে হচ্ছে। মোনা মুখ গোমরা করে আছে, বিরাগপূর্ণ চেহারা। সদ্য তৈরি করা কফির মগ থেকে গরম ধোঁয়া উঠছে। প্রিয়ম বানিয়েছে কফি। কফির মগে এক চুমুক দিয়ে মোনার দিকে এগিয়ে দিল। মোনা মগটা হাত দিয়ে সরিয়ে নিচু স্বরে বলল, খাবো না। সরি মোনা, এভাবে গোমরা মুখে থেকো না। প্রিয়মের কথায় মোনার ভাবান্তর নেই।
আগের মতোই মুখাবয়ব। আকাশের সব কালো মেঘ এসে যেন মোনার মুখে জমেছে। প্রিয়ম মোনার কানের কাছে মুখ নিয়ে আবেগঘন কণ্ঠে বলল, মোনা পাখি, আমাদের টুইট বেবি হবে। চোখ দুটো গাঢ় নীল, প্রিন্সেসের মতো অমন আদুরে টাইপ। একজনকে আমি অফিসে নিয়ে যাব, অন্যজনকে তুমি ভার্সিটিতে নিয়ে যাবে। মোনার বুকের ভিতর আবার টিপটিপ করতে থাকে। আবার সেই অনুভূতি, প্রিয়মের মাদকময় কণ্ঠস্বর। প্রিয়মের প্রতি মোনার সমস্ত বিমুখতা যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। রাত বাড়ছে, সেই সাথে কমছে কোলাহল। নিস্তব্ধতা গাঢ় হচ্ছে ক্রমশ। প্রিয়ম উষ্ণ ছোঁয়া বিঁধছে মোনার শরীরে। মোনার শরীরের শিরায় উপশিরায় শিহরণ জাগছে। প্রিয়মের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে মোনা। রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হচ্ছে সুখ। সুখের অতল গহ্বরে হারিয়ে যায় দুজন। প্রিয়ম এসেছে 5 দিন হল। এর ভিতর 2 দিন বাসায় থেকেছে। প্রিয়মের সাথে সব ঠিক হয়ে গেলেও মনের ভিতরে থাকা ঘুনে পোকাটা রয়ে গেছে। পরের দিন সকালে প্রিয়মের চলে যাওয়ার কথা থাকলেও যেতে পারেনি। সকাল সকাল জ্যাকের কর্মচারী বার্থডে কার্ড নিয়ে হাজির। প্রিন্সেসের বার্থডে। প্রিয়ম আর মোনাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছে। জ্যাক যেদিন জানতে পেরেছে মোনার বিয়ের ব্যাপারে সেদিন থেকে নিজেকে একটু গুটিয়ে নিয়েছে। হুটহাট মোনার বাসায় আসে না কিংবা সময় অসময় ফোন দেয় না। মোনাকে আড্ডা দেওয়ার জন্য ডাকে না। জ্যাক হয়তো ভেবেছে এতে মোনার দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। জ্যাকের এই পরিবর্তনগুলো মোনার চোখে পড়লেও মোনা কখনো কিছু বলেনি। প্রিন্সেসের বার্থডে এর পরে যান বোস্টনে। মোনার কথায় প্রিয়মও তেমন গুরুতর আপত্তি করল না। প্রিয়মের অফিসে জরুরি কাজ, তার জন্য ফোন দিচ্ছে, আবার এদিকে যদি মোনার কথার বিপরীতে না বলে তাহলে ঘুরতে যাওয়া নিয়ে খোঁটা দিতে মোনা ভুল করবে না। দুপুরের দিকে মোনা আর নিশানকে নিয়ে প্রিয়ম শপিংয়ে গেল। প্রিন্সেসের জন্য মার্কেটের সবচেয়ে দামি ড্রেসটা কিনল। কালো একটা ড্রেস। এটা পরলে প্রিন্সেসকে সদ্য পরিস্ফুটিত গোলাপের মতো দেখাবে। দুপুরে রেস্তোরাঁয় লাঞ্চ করে নিল। প্রিয়ম মোনা আর নিশানকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলে, তোমরা বাসায় যাও, আমার একটু কাজ আছে, শীঘ্রই ফিরব। মোনা লিফট বেয়ে উপরে উঠে দেখে লিলি বেগম মোনার রুমের সামনে দাঁড়িয়ে আছে। মোনার জন্য অপেক্ষারত। মোনার বুকের ভিতর ধক করে ওঠে। প্রিয়মকে কি দেখেছে লিলি বেগম? মোনা মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে। শঙ্কিত হয়ে জিজ্ঞেস করে, খালা কখন এসেছ? মোনাকে দেখে লিলি বেগম যেন স্বস্তি পেল। অপেক্ষার অবসান ঘটেছে তার। লিলি বেগমের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে দেখেনি প্রিয়মকে। মোনা ব্যাগ থেকে ফোন বের করে দ্রুত প্রিয়মকে মেসেজ করে বাসায় আসতে না করে দেয়। মোনার প্রশ্নের জবাবে লিলি বেগম বলে, এই তো একটু আগে আসলাম। চাবি ঘুরিয়ে দরজা খুলে বাসায় ঢুকল মোনা। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলছে। লিলি বেগম খাটে বসে ক্লান্ত স্বরে বলল, এক গ্লাস পানি নিয়ে আয় তো মোনা। মোনা হাতের ব্যাগগুলো ড্রয়ারে রেখে পানি নিয়ে আসলো। লিলি বেগম পানি খেয়ে গ্লাসটা বেড সাইডে রেখে জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি? শপিংয়ে। মোনা লিলি বেগমের পাশে বসে বলল, হ্যাঁ খালা। লিলি বেগম নিজ থেকে প্রিয়মের বিয়ের প্রসঙ্গ তুলল। মোনার এসব শুনতে বিরক্ত লাগছে, তবুও শ্রোতার ভূমিকা পালন করে যাচ্ছে। লিলি বেগম আফসোস করে বলল, প্রিয়ম অফিস থেকে ছুটি নিয়ে এসেছে কতদিন হল? বাসায় 2 দিন ছিল, এখন আর দেখা নাই। এত বেয়ারা যদি হয় ছেলে পেলে। প্রিয়ম বিয়ের ব্যাপারটা শুনে মোনার মনের ভিতর নতুন করে চিন্তা ঢুকে গেল। 1 বছর শেষ হলেই এক মহাপ্রলয়ের মুখোমুখি হতে হবে।
ভাবতেই মোনা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। কথায় কথায় লিলি বেগম বলে, প্রিয়ম 1 বছর সময় নিয়েছে, 7 মাস হয়ে গেছে, বিয়েটা হলেই আমি হাফ ছেড়ে বাঁচি। লিলি বেগমের এসব কথা মোনার মনে অশান্তির সৃষ্টি করছে। কিভাবে এত সব সমস্যার সমাধান করবে? কিভাবে লিলি বেগমের সামনে দাঁড়াবে? ভাবতেই হতোদ্যম হয়ে যাচ্ছে। এসব কথা শুনতে ভালো লাগছে না। মোনা প্রসঙ্গ পাল্টায়। লিলি বেগম বেশ কয়েক ঘন্টা ছিল। জ্যাকের বাসার উদ্দেশ্যে মোনা নিশানকে নিয়ে বের হল সন্ধ্যার দিকে। লিলি বেগমের কারণে প্রিয়মের আর বাসায় আসা হয়নি। রাস্তায় অপেক্ষা করছে মোনার জন্য। জ্যাকের বাসায় মেহমান তেমন নেই। 10-15 জন মানুষ। জ্যাকের বিজনেস পার্টনার, কাছের বন্ধুরা, বাসার কর্মচারীরা। তেমন কোলাহল নেই। মোনা ভেবেছিল অনেক গেস্ট আসবে হয়তো। মোনা আর প্রিয়মকে দেখে জ্যাক হাসি মুখে এগিয়ে আসল। জ্যাকের এক বিজনেস পার্টনারের ওয়াইফের কোলে প্রিন্সেস। মোনাকে দেখে ঝাঁপিয়ে পড়ল মোনার কোলে। মোনা হেসে বলল, হ্যাপি বার্থডে মাদার। হঠাৎ মোনার মাথায় একটা প্রশ্ন জাগল। প্রিয়ম আর মোনাকে একসাথে দেখে জ্যাকের কি কষ্ট হয়? জ্যাকের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জ্যাক কতটা কষ্ট পেয়েছিল? স্বাভাবিক নিয়মানুসারে মোনা আর প্রিয়মকে একসাথে দেখার পর জ্যাকের কষ্ট হওয়ার কথা। মোনার এসব ভাবনাচিন্তার সুতো ছিঁড়ল প্রিয়মের ডাকে। পার্টি শেষ হতে হতে রাত অনেক হয়ে যায়। গেস্টরা সব চলে যাচ্ছে। প্রিয়ম আর নিশান মোনার পাশে বসে আছে। জ্যাক সব গেস্ট বিদায় দিয়ে ওদের কাছে আসে। সোফায় মুখোমুখি বসে বলল, তাড়াতাড়ি শেষ করতে চেয়েছি, তাও দেরি হয়ে গেল। মোনালিসা আর প্রিয়ম আপনারা কিন্তু রাতে যেতে পারবেন না। প্রিয়ম বলল, না না জ্যাক, অন্য আরেক দিন। শেষ পর্যন্ত জ্যাকের জোড়াজুড়িতে থেকে যেতে হল। নিশানও ঘুমিয়ে গেছে, প্রিন্সেসও ঘুমিয়ে গেছে। জ্যাক, প্রিয়ম আর মোনালিসা বসে বসে আড্ডা দিচ্ছে। মোনার ক্লান্ত লাগছে, আড্ডায় মন নেই। প্রিয়ম এত কথা বলে পারে? মোনা তাকিয়ে আছে। প্রিয়মের কারণেই আড্ডা দীর্ঘায়িত হচ্ছে। এক পর্যায়ে জ্যাক বলল, মোনালিসা দারুণ একজন লাইফ পার্টনার নির্বাচন করেছেন। নিজের প্রশংসা শুনে প্রিয়ম যেন কিঞ্চিত লজ্জা পেল। মোনা হেসে জ্যাককে ধন্যবাদ জানাল। আড্ডার এক পর্যায়ে মোনা আর বসে থাকতে পারছে না। ঘুমে চোখ লেগে আসছে। হাই তুলতে তুলতে বলে, ঘুম পাচ্ছে, আপনারা আড্ডা দেন, আমি যাচ্ছি। জ্যাক বলল, সবারই ঘুমানো উচিত। শুভ রাত্রি। সকালে উঠে জ্যাকের বাসায় নাস্তা সেরে বাসার দিকে রওনা হল। প্রিয়ম ব্যস্ত গলায় বলল, মোনা আমার আজই যেতে হবে। মোনা উদ্বেগহীন হয়ে বলল, অফিসে নাকি কোনো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন? প্রিয়ম হতাশ হয়ে তাকালো মোনার দিকে। মোনা কথা বাড়াল না। প্রিয়ম যাবার আগে মোনাকে জড়িয়ে ধরে শক্ত করে চুমু খেল। মোনা অনেকক্ষণ ধরে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, সাবধানে যাবেন। আচ্ছা মোনা পাখি, মন খারাপ করো না, একটু হাসো। মোনা ম্লান হাসে। মোনার কাছ থেকে বিদায় নিতে নিতে অনেক সময় পেরিয়ে গেল। যত সময় প্রিয়ম দৃষ্টিসীমার ভিতরে ছিল মোনা তাকিয়েছিল। প্রিয়ম চলে যাওয়ার পর কয়েকদিন সবকিছু স্বাভাবিকই চলছিল। ইদানিং মোনার কেমন খটকা লাগছে। রাতে একটু কথা বলে ক্লান্ত হওয়ার অজুহাতে ফোন রেখে দেয়। প্রিয়ম গেছে প্রায় 27 দিন হয়েছে, একবারও বয়ারিংটনে আসেনি। এর ভিতর অফিস তো আগেও ছিল, ক্লান্তি তো আগেও ছিল। মোনা হিসেব মিলাতে পারছে না। সারাদিন ভার্সিটি, অফিস শেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে
অফিস থেকে এসে আবার বই নিয়ে বসতে হয়। এত কিছুর পর মোনার কথা বলার এনার্জি থাকে, অথচ প্রিয়মের নাকি ক্লান্ত লাগে। কেমন যেন অচেনা লাগে প্রিয়মকে। মোনা এসব ভাবনায় অনুভূতিশূন্য হয়ে পড়ে। সারাক্ষণ একটা যন্ত্রণা মোনায় দগ্ধ করে। হয়তো অফিসে কাজের প্রেশার বেড়েছে, তাই ক্লান্ত থাকে। প্রিয়মের সামনাসামনি বসে কথা বলা খুব দরকার। 1 বছর হতে তো আর 2 মাস বাকি। প্রিয়ম এই ব্যাপারে কিছুই বলছে না। মোনা রাতে ফোন দিয়ে জোর গলায় বলল, আপনি কাল আসবেন ব্যারিংটনে, কথা আছে আপনার সাথে। মোনার গলা গুরুগম্ভীর। প্রিয়ম ঠান্ডা মেজাজে বলল, আমার তো ছুটি নেই। বোস্টন থেকে ব্যারিংটনে আসতে কতক্ষণ লাগে? অফিস শেষে রাতেই তো আসতে পারেন। মোনার তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত প্রিয়ম আসতে স্বীকার হয়। পরশু আসব। মোনার কিছু ভালো লাগছে না। হুট করে একজন মানুষ এত পরিবর্তন হয়ে যাবে, এসব নিয়ে ভাবলে মোনার মাথার ভিতর ঝিমঝিম করে ওঠে। সব কিছু অসহ্য লাগে। ঠিক আগের মতো বিষণ্ণতা, যন্ত্রণা শুরু হয়। অদ্ভুত আচরণ করে প্রিয়ম। সবকিছু বুঝেও কেউ যদি না বোঝার ভান করে থাকে, তাহলে তাকে কিভাবে বুঝায়? মোনার শরীর খুব খারাপ লাগছে কয়েকদিন ধরে। সব কিছুতে অনীহা জাগে। সারাক্ষণ শুয়ে থাকতে ইচ্ছে করে। শরীরে যেন এক ফোঁটা শক্তি নেই। প্রিয়ম আসে 2 দিন পর। মোনার অবস্থা দেখে বলে প্রেগন্যান্সি টেস্ট করাতে। মোনা চমকে যায়। এই ব্যাপারটা কখনো মাথায় আসেনি। অন্য সব প্রসঙ্গ নিয়ে কথা না বলে হসপিটালে যায়। প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ আসে। প্রিয়ম যেন বজ্রাহত হয়। মোনা বুঝতে পারছে না ওর কি খুশি হওয়া উচিত। মোনার ভাবনা শেষ হতে না হতেই প্রিয়ম বলে, মোনা বাচ্চা এবর্ষণ করে ফেল। প্রিয়মের বলা কথাটা মোনার কর্ণকুহরে প্রবেশ করতেই মোনা হতবাক হয়ে তাকায় প্রিয়মের দিকে। প্রিয়মের চোখমুখ শক্ত হয়ে আছে। মোনা ভুল কিছু শুনেছে যেন। মুখ থেকে আপন শক্তিতে মন্থরভাবে বেরিয়ে আসল, কি বললেন? প্রিয়ম মোনার মুখোমুখি বসল। প্রিয়মের কপালে চিন্তার ছাপ। মুখের ভঙ্গি অস্থির। মহাদুশ্চিন্তাগ্রস্ত গলায় পুনরায় বলল, বাচ্চা এবর্ষণ করে ফেল। মোনা হৃৎপিণ্ড অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। এবর্ষণ শব্দটা মোনার মনে তীব্র ত্রাসের সৃষ্টি করছে। অচেনা এক প্রিয়মের সামনে যেন বসে আছে মোনা। প্রিয়মকে চিনতে বড্ড কষ্ট হচ্ছে। মোনার হাত পা ঈষৎ কাঁপছে। শ্বাস ভিতর থেকে রুদ্ধ হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় বলল, বাচ্চা কেন এবর্ষণ করব? কি বলছেন আপনি? 1 বছর তো প্রায় হয়েই গেছে, এবার বাসায় জানান আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। কথাটা বলে মোনা ঢোক গিলল। মোনার খুব পিপাসা পেয়েছে। শরীর খারাপ লাগছে। মাথার ভিতর ঝিমঝিম করে উঠছে বারবার। চোখের দৃষ্টি অস্পষ্ট হয়ে যাচ্ছে। প্রিয়ম উত্তরের অপেক্ষায় থাকল অনেকক্ষণ। প্রিয়ম উঠে দাঁড়াল। প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে অন্যদিকে ফিরে বলল, 1 বছর হতে এখনো 2 মাস বাকি। আর এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে বুড়ো হয়ে থাকার মানে কি? তাছাড়া বাচ্চা কাচ্চা পালবে নাকি লেখাপড়া করবে? বিয়ের ব্যাপার কিভাবে বলবো বুঝতে পারছি না, আর সেখানে বাচ্চা। প্রিয়ম এইটুকু বলে থেমে মোনার চোখের দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, মোনা, বাচ্চা নেওয়ার পারফেক্ট সময় নয় এটা আমাদের জন্য। বিয়ে হয়েছে মাত্র কত মাস হয়েছে? লাইফ এনজয় বলতে একটা ব্যাপার আছে। বিয়ের কয় মাসের মাথায় বাচ্চা? 3rd ক্লাস চিন্তাভাবনা। বুঝি না এত ইমোশনাল হওয়ার কি আছে? বাচ্চা কি আর ভবিষ্যতে হবে না?
মোনা প্রিয়মের মুখের দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত পরিবর্তন! কর্কশ গলায় চেঁচিয়ে কথা বলছে প্রিয়ম, কথায় কোনো আন্তরিকতা নেই। মোনা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে, অনুভূতি শূন্য চাহনি। ভিতর থেকে কথা বের হচ্ছে না। প্রিয়ম অস্থিরভাবে পায়চারি করছে। হ্যাঁ, বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় নয় এটা মোনার জন্য। উপযুক্ত অনুপযুক্ত বিবেচনা করে বাচ্চা এবর্ষণ করার মতো বিবেকবর্জিত সিদ্ধান্ত নিবে? আর প্রিয়মের আচরণে মনে হচ্ছে বাচ্চা এবর্ষণ বিষয়টা নিতান্তই স্বাভাবিক। অথচ প্রিয়মী বলতো আমাদের টুইন বেবি হবে, চোখ দুটো গাঢ় নীল। সেসব কথা এখন দীর্ঘ নিঃশ্বাস হয়ে বুক চিরে বের হয়ে আসতে চাচ্ছে। মোনার সকল চিন্তা ভাবনা রেখে নিস্তেজ গলায় বলল, আমি এখন বাসায় যাব, আমার শরীর খুব খারাপ লাগছে। মাথার ভিতর কেমন যেন করছে। বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় না হলেও এবর্ষণ করার কথা আমি ভাবছি না। আর আপনার হঠাৎ এমন আচরণ কেন? চিনতে পারছি না আমি আপনায়। প্রিয়মের অস্থিরতা আরও বেড়ে গেল মোনার কথায়। অধৈর্য ভাব চেহারায়। মোনার প্রতি রাগে চোখ দুটো জ্বলজ্বল করছে। প্রিয়ম রোষারক্ত চাহনিতে মোনা মোটেও ভয় পাচ্ছে না। মোনার শরীর খুব বেশি ক্লান্ত, এখনই যেন মূর্ছা যাবে। চোখ অনেক কষ্টে টেনে টেনে মেলছে। নিভু নিভু করছে চোখ দুটো। মোনার মনে হচ্ছে ও ঢলে পড়ে যাবে। চেয়ারের হাতল শক্ত করে ধরে বসে। মোনা শুধু এইটুকু উপলব্ধি করতে পারছে ওর সমানে একটা অমানুষ দাঁড়িয়ে আছে, যে ঠকিয়েছে ওকে। ওর শরীরের জন্য এত ভালোবাসা, এত সাধনা করেছে। টিপিক্যাল মানুষের মতো আচরণ কেন করছো? বাচ্চা কি আর কখনো হবে না? সহজ একটা হিসাব, এখন আমাদের বাচ্চা নেওয়ার উপযুক্ত সময় নয়। এতে এত আবেগী হওয়ার কি হলো? আমি সত্যি বুঝতে পারছি না। প্রিয়মের বলা কথাগুলো মোনার কানে অস্পষ্টভাবে বিদ্ধ হতে থাকে। মোনার চোখগুলো আপনা আপনি বুজে যাচ্ছে। শরীরের সব শক্তি যেন ফুরিয়ে গেল। চেয়ারের হাতল শক্ত ধরে রাখা হাতটাও ছুটে গেল। হুঁশ ফেরার পর মোনা নিজেকে বাসায় আবিষ্কার করে। চোখ খুলে দেখে প্রিয়ম একটু দূরে বসা। মোনা উঠে আধশোয়া অবস্থায় খাটে হেলান দেউট। প্রিয়মের দিকে তাকায়। খুব শান্ত ভঙ্গিতে বলে, বিয়ের আগে আপনি বলেছেন যে বিয়ের 1 বছরের মাথায় আপনি আমাদের নিয়ে আলাদা থাকবেন। 1 বছর তো প্রায়ই হয়ে গেল, তো বাসায় জানাচ্ছেন না কেন? আর হ্যাঁ, বাচ্চা নেওয়ার জন্য এটা উপযুক্ত সময় নয় সে আমিও বুঝি। কিন্তু আমি পারবো সবকিছু সামলাতে। সেখানে আপনার তো সমস্যা হওয়ার কথা না। মানুষ বাচ্চা, সংসার সামলিয়ে লেখাপড়া করে না? কিন্তু আপনার অস্থিরতা দেখে আমার মনে হচ্ছে না যে আপনি উপযুক্ত সময় কিংবা অনুপযুক্ত সময় এসব নিয়ে চিন্তিত। আমার তো মনে হচ্ছে আমার প্রেগন্যান্সির কারণে আপনি ফাঁসির দড়িতে ফেঁসে গেছেন। আপনি বাচ্চা এবর্ষণ করিয়ে সেই ফাঁসির দড়ি থেকে মুক্ত হতে চাচ্ছেন। আপনার বদলে যাওয়া, আপনার এত প্রেম, আপনার এত ভালো আদর যত্ন কোথায় গেছে এখন? এইটুকু বলে মোনা অস্বাভাবিকভাবে হেসে ওঠে। হাসি থামাতে বেশ কিছুক্ষণ লাগে। উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে মোনাকে। পাগলের মতো আচরণ করছে। মোনার কথার প্রত্যুত্তরে প্রিয়ম বলে, আমি অনেকবার চেষ্টা করছি। বাসায় জানানোর সাহস হচ্ছে না আমার। আমি তো বলিনি যে বাসায় জানাবো না, জানাবো কিছুদিন পর। কিন্তু তোমাকে বাচ্চা এবর্ষণ করতে হবে, নয়তো ঝামেলা বাড়বে। মোনা, এই সহজ কথাটা বুঝার চেষ্টা করো। মোনার চেহারার অভিব্যক্তি নিতান্তই স্বাভাবিক। চোখে পানি নেই। চেহারায় কষ্ট কিংবা যন্ত্রণার ছাপ নেই। মোনার এমন আচরণ প্রিয়মকে ভাবাচ্ছে। মোনা বলল, সোজাসাপটা একটা কথা বলেন।
আপনি কি চাচ্ছেন? আপনি আমার শরীরের জন্য আমায় বিয়ে করেছেন। সম্পর্কটা এখন আর দীর্ঘায়িত করতে চাচ্ছেন না এমন কিছু? আমি এই মুহূর্তে শুধু চাচ্ছি তুমি বাচ্চা এবর্ষণ করবে। মোনা একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করে জানালার ফাঁক দিয়ে বাসার বাইরের দিকে তাকিয়ে থাকে অকারণে। মোনা বুঝে গিয়েছে প্রিয়মের সব সাধনা ছিল মোনার শরীর। মোনার একটুও কাঁদতে করছে না কিংবা কোনো কষ্ট হচ্ছে না কেন জানি। অনুভূতিশূন্য হয়ে গেছে। পৃথিবীটা এলোমেলো লাগছে বড্ড। এত সব ভালোবাসা, পাগলামি সব মিথ্যে সব। মোনা আবার অস্বাভাবিকভাবে হেসে উঠছে। গগন কাঁপানো হাসি। এত সব স্বপ্ন সব নিখুঁত মিথ্যা। মোনার হাসি থামছে না। ভয় করত ভালোবাসাকে, বিশ্বাস করতে পারত না সহজে কাউকে ঠকার ভয়। কিন্তু আজ পৃথিবীর সবচেয়ে জঘন্য ঠকা ঠকেছে। প্রিয়ম, ইমরুল চৌধুরী কিংবা হাবিব সাহেবের মতো নিকৃষ্ট মানুষ। ব্যতিক্রম কেউ না। শুধু আফসোস আর গ্লানি ছাড়া আজ কিছু রইল না। মোনা প্রিয়মের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আপনি তো বলেছিলেন আপনি প্রতিষ্ঠিত একজন মানুষ। তাহলে বাসায় বলতে কিসের ভয়? বিয়ের আগে এই ভয় কোথায় ছিল? এখন কেন ভয়? পরিকল্পনা করা সহজ, পরিকল্পনা অনুযায়ী কাজ করা কঠিন। মোনা প্রিয়মের মুখের দিকে তাকিয়ে রইল। এ কি রূপ দেখছে প্রিয়মের? শুধু শরীর ভোগ করার জন্য এত কিছু? নির্বুদ্ধিভাবে তাকিয়ে রইল মোনা। সব মিথ্যে, সব অভিনয়। মোনার মস্তিষ্কে এই বাক্য দুইটা ডাঙায় তুলে রাখা মাছের মতো তাড়ফাচ্ছে। মোনা মূর্তির ন্যায় তাকিয়ে রইল, চোখের পলক পড়ছে না। শুধু দেখছে পৃথিবীতে কত রূপের মানুষ। আধা ঘণ্টা ওভাবে নিঃশব্দে তাকিয়ে রইল। আধা ঘণ্টা পর অস্ফুট গলায় বলল, সব মিথ্যে? কিছু মিথ্যে না। প্লিজ আগে বাচ্চা এবর্ষণ করো। আরও একটা দিন কেটে যায়। প্রিয়ম শুধু একটা কথাই বলছে, বাচ্চা এবর্ষণ করো। সম্পূর্ণ অচেনা একজন মানুষ যেন প্রিয়ম। মোনার কিছু চিন্তা করতে পারছে না, কিছু ভাবতে পারছে না। চোখ খুলে যেদিকেই তাকায় সেদিকেই যেন শুধু হাহাকার। মোনার শুধু চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, এত সবকিছু কিভাবে মিথ্যে হয়? কিভাবে অভিনয় হয়? মোনা বারান্দার ফ্লোরে বসে থাকে। প্রিয়ম এসে মোনার পাশে দাঁড়ায়। প্রিয়মের চোখ উগ্র রোষ। মোনার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ ধরে। চেঁচিয়ে বলে, মোনা হসপিটালে যাবে চলো। মোনা উত্তর না দিয়ে বসে থাকে চুপচাপ। প্রিয়মের ক্রোধ যেন দ্বিগুণ হয়ে যায়। গলার স্বর আরও বৃদ্ধি করে ক্রোধান্বিত হয়ে বলে, বাচ্চা কেন এবর্ষণ করবি না? ভালো কথা গায়ে লাগে না? বাচ্চা দিয়ে ফাঁসাতে চাচ্ছিস আমায়? ভালো লাগে না তোকে এখন আর আমার। আমি এই বিয়ে সম্পর্কটা রাখতে চাচ্ছি না। এক শরীর, এক মুখ আর কতদিন ভালো লাগবে? বিয়ের আগে যদি ফিজিক্যাল রিলেশনে যেতি তাহলে এতদূর এগুতো না সম্পর্কটা। তোর মতো থার্ড ক্লাস মেয়ে আমার সোসাইটির সাথে যায়? কি শুনছে এসব মোনা? কি বলছে প্রিয়ম? মোনা মুখ তুলে তাকাতেই প্রিয়ম মোনার মুখ চেপে ধরে। প্রিয়মের অসুরে শক্তির কাছে মোনার ক্ষীণ দেহের বাধা তুচ্ছ কিছু। মোনার চোখ উল্টে যাচ্ছে। মায়ের মৃত্যুর সেই দৃশ্য মোনার চোখের সামনে ভাসছে। মায়ের মতোই মৃত্যু হবে মোনার? মোনার শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছে। প্রিয়ম মোনাকে জোর করে গাড়িতে তুলে হসপিটালের দিকে যাচ্ছে। মোনার হুঁশ ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। হাত পা নাড়াতে কষ্ট হচ্ছে। পুরো শরীর জুড়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। সবকিছু মনে পড়তেই মোনা উঠে বসার চেষ্টা করে। বাচ্চা এবর্ষণ করা শেষ? মোনার ওর পেটের দিকে তাকায়।
মোনা আচমকা চিৎকার করে ওঠে। তীক্ষ্ণ আর্তনাদ করে ওঠে। প্রিয়মের বলা শেষ কথাগুলো মনে পড়ে। মোনা শুধু পাগলের মতো চিৎকার করছে। শুধু চিৎকার আর গ্লানিতে আহাজারি। মোনার পুরো শরীর কাঁপছে। এসির ভিতরও ঘেমে যাচ্ছে। মোনা অস্বাভাবিকভাবে হাঁপাচ্ছে। প্রাণটা যেন এখনই চলে যাবে। মোনা বুকের ভিতর কেউ যেন ক্রমান্বয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে যাচ্ছে। সে যন্ত্রণায় মোনা কাতরাচ্ছে। প্রিয়ম মোনার পাশে এসে দাঁড়ায়। মোনা সেদিকে তাকিয়ে পাগলের মতো চিৎকার করতে করতে বলে, শুধু একটু শারীরিক তৃপ্তির জন্য এমন করাটা খুব বেশি দরকার ছিল? জানো আর তুই কুকুরের চেয়ে নিকৃষ্ট। মোনার গলা থেকে আর কথা বের হচ্ছে না। মনে হচ্ছে কেউ একজন মোনার গলায় আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। প্রিয়ম খুব স্বাভাবিকভাবে বলল, বাচ্চাটা শুধু প্রমাণ ছিল এই সম্পর্কের। এছাড়া আর কোনো প্রমাণ নেই। কোনোভাবেই ফাঁসাতে পারবা না আমায়। এত কাদার কি আছে? 10টা মাসই তো মাত্র সংসার ছিল। প্রতিদিন এক শরীর এক মুখ আমার বিরক্ত লাগে। আমার নতুনত্ব ভালো লাগে। বিভাকে বিয়ে করব শীঘ্রই। বিভার মতো জীবন এনজয় করবে। আমি আমার মত। দিন শেষে আমরা হাজবেন্ড ওয়াইফ। আর আমি এটাই পছন্দ করি। এবার তো বুঝলে তোমার ইগো, তোমার অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার ক্ষতি করেছে। তুমি আমায় গুরুত্ব দেওনি তাই তোমার পিছনে লেগেছিলাম। কিন্তু এমন টিপিক্যাল থার্ড ক্লাস মেয়ে নিয়ে প্রিয়ম লাইফ লিড করবে? আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করা কিংবা আমায় সম্পর্ক রাখতে অনুরোধ করা এসব বৃথা সাধনা। ডিভোর্স পেপারে সাইন করে দিও। বিয়ের কোনো প্রমাণ নেই তোমার কাছে। তাই ডিভোর্সটা খুব বেশি জরুরি না আমার কাছে। কথা শেষ করে প্রিয়ম মোনার দিকে তাকালো। মোনাও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল প্রিয়মের দিকে। মোনা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। এটা তো সেই পরিচিত মুখ। কিভাবে মুহূর্তেই সব শেষ হয়ে গেল? প্রিয়মের চোখ দুটোর দিকে তাকায়। এই তো সে চোখ যার চাহনিতে মোনা শিউরে উঠত। এটা তো সেই স্বর যে স্বর মোনাকে স্বপ্ন দেখাত, প্রেমের মহাকাব্য শোনাত। সামনে দাঁড়ানো এই নিকৃষ্ট মানুষটার স্পর্শে মোনার চোখ বুজে আসত, শিরায় উপশিরায় শিহরণ জাগত। মোনা প্রিয়মের বলা কথাগুলোর উত্তরে ক্ষীণ গলায় বলল, অদ্ভুত আমাদের জীবন। কখন কি হয় কিংবা হবে কেউ জানে না। প্রিয়ম মোনার এই অবান্তর কথার উত্তর খুঁজে পেল না। খোঁজারও চেষ্টা করল না। হাঁটতে থাকল নিজ গন্তব্যে। মোনা তাকিয়ে দেখছে প্রিয়মের চলে যাওয়া। আর কিছুই বলল না মোনা। মোনার চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ছে না। আবেগ, অনুভূতি সব যেন চলে গেছে মোনার ভিতর থেকে। কি ঘটে গেল এসব? কি নির্মমভাবে ঠকিয়েছে। সব মিথ্যে সব। কি নিকৃষ্ট মানুষ। এত যন্ত্রণা, এত যাতনা, সব নির্মমতা মোনার জন্য। মোনা হাঁপাতে হাঁপাতে পাগলের মতো অস্ফুট স্বরে বিলাপ করতে করতে বলছে, পৃথিবী এত নিষ্ঠুর কেন তুমি? মোনার সুখ সুখ বলে চিৎকার দিতে ইচ্ছে করছে। কোথায় সুখ? মোনা দুর্বল পায়ে হসপিটাল থেকে বের হয়। হাঁটতে কষ্ট হচ্ছে ভীষণ। হাত পা অবশ হয়ে আসছে। মোনা এখনো যেন বুঝে উঠতে পারছে না ওর সাথে কি হয়েছে। পথভ্রষ্ট মানুষের মতো হাঁটছে এলোমেলোভাবে পা ফেলে। প্রিয়মের বলা কথাগুলো কানে বাজছে শুধু আর মোনার ভিতরটা হুহু করে উঠছে। কি থেকে কি হয়ে গেল? কি হতে গিয়ে কি হয়ে গেল? নিশান কোথায়? স্কুল থেকে ফিরেছে ও? কোথায় খেয়েছে কোথায় থেকেছে সারাটা দিন? ডাক্তারের অ্যাপ্রন পরা জ্যাক হাসপাতালের দিকে এগিয়ে আসছে। ডাক্তারিতে জয়েন করেছে বেশ কয়েকদিন হল।
দূর থেকে জ্যাকের তির্যক দৃষ্টি পড়ে মোনার দিকে। কেমন অস্বাভাবিকভাবে হাঁটছে মোনা। জ্যাক দ্রুত পায়ে এগিয়ে আসতে লাগল। মোনার কাছাকাছি চলে আসলেও মোনার খেয়াল নেই সেদিকে। মোনা যেন এখনই ঢলে রাস্তায় পড়ে যাবে। মোনার এমন অবস্থা দেখে জ্যাক হতবিহ্বল হয়ে যায়। জ্যাক গিয়ে মোনার সামনে দাঁড়িয়ে অস্থির গলায় বলল, মোনালিসা, কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? আরে এ কি অবস্থা? মোনালিসা। মোনার গা ছাড়া ভাব। ঠোঁট নেড়ে শুধু বলল, জ্যাক, আমি মারা যাচ্ছি বোধ হয়। মোনার কথা শুনে জ্যাক বিমূঢ় হয়ে তাকিয়ে থাকে। জ্যাক চিন্তান্বিত হয়ে বলে, মোনালিসা, কি বলছেন এসব? কোথায় গিয়েছিলেন আপনি? জ্যাক হসপিটালের সামনে গাড়ি রেখে এসেছে। মোনাকে চট করে ধরে ফেলে। মোনার নিস্তেজ শরীরটা যেন ঢলে পড়ে যাবে। জ্যাক একটা গাড়ি ডাকে। মোনাকে গাড়িতে তুলে। জ্যাক একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। মোনা চোখ বুজে আছে। মোনার সাথে খারাপ কিছু হয়েছে, কথা বলার ইচ্ছে নেই। জ্যাক আর কোনো প্রশ্ন করে না। গাড়ি এসে মোনার বাসার সামনে থাকে। জ্যাকের সাহায্যে মোনা উপরে ওঠে। মোনা ছটফট করছে, মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে যাবে। সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিতে ইচ্ছে করছে। মোনার মস্তিষ্কে শুধু একটা কথাই নাড়া দিচ্ছে, কি হয়ে গেল? এর বেশি কিছুই ভাবতে পারছে না। নিশান স্কুল থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই দুপুর থেকে। সারাদিন না খেয়ে আছে। মোনা আবছা আবছা দেখে নিশানকে। কাউকে নিয়ে কিছু ভাবতে পারছে না মোনা। জ্যাক দরজা খুলে মোনাকে খাটে শুয়ে দেয়। আস্তে করে জিজ্ঞেস করে, মোনালিসা, শরীর খারাপ লাগছে আপনার? কি হয়েছে বলুন, নয়তো বুঝব কিভাবে? জ্যাক একটু থেমে আবার বলে, প্রিয়ম জানে আপনার এই অবস্থা? প্রিয়মকে জানাবো? মোনা ইশারায় না করে। কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না। মোনা অনেকক্ষণ চোখ বুজে শুয়ে থাকে। চোখের সামনে কত স্মৃতি, সব মিথ্যে। জ্যাক কিছুটা দূরে বসে থাকে। মোনালিসা, হসপিটালে নিয়ে যাব আপনায়? মোনা মাথা নাড়িয়ে না করে। অনেক সময় পর মোনা চোখ খুলে চিৎকার করে বলল, জ্যাক, সুখ কোথায় পাব? জ্যাক, মানুষগুলো এত নিকৃষ্ট কেন? জ্যাক ভ্রু কুঁচকে তাকায় মোনার দিকে। কয়েক পা এগিয়ে মোনার কাছে এসে বলল, প্রিয়মের সাথে কোনো সমস্যা হয়েছে আপনার? মোনালিসা, এত ভেঙে পড়ছেন কেন? মোনা কেঁপে কেঁপে উঠে অসহ্য কষ্টে। চোখ দুটো একদম শুষ্ক। জ্যাকের দিকে তাকিয়ে বলল, জ্যাক, মানুষ চেনার উপায় কি? আমার সাথে কেন এত নিকৃষ্ট মানুষের দেখা হয়? জ্যাক বিশ্বাস করেন মানুষগুলো যে কত নিকৃষ্ট তা কাউকে বুঝাতে পারব না। মোনার কথায় জ্যাকের কপালে ভাঁজ পড়ে। জ্যাক কিছুই বুঝতে পারছে না। জ্যাক জিজ্ঞেস করল, মোনালিসা, এসব কথা কেন বলছেন আপনি? কি হয়েছে সেটা একবার বলুন। মোনার আর্তনাদগুলো আরও গাঢ় হয়। কি নিদারুণ ক্লেশ! প্রিয়মের প্রতি কি যে ঘৃণা! নিজের মায়ের মুখটা মোনার চোখের সামনে বারবার ভেসে উঠছে। সঠিক কাউকে পেতে চেয়ে জগতের সবচেয়ে হীনতর একটা অমানুষকে বিশ্বাস করেছে। একটুও কি মায়া জন্মেনি মোনার প্রতি? মোনা ক্ষীণ স্বরে বলল, জ্যাক, আপনি না বলেছেন আমি দারুণ একজন লাইফ পার্টনার নির্বাচন করেছি? হ্যাঁ। তো কি হয়েছে? মোনা অস্ফুট স্বরে বলল, আপনি ভুল বলেছেন। মোনার অস্পষ্টভাবে বলা কথা জ্যাক বুঝতে পারল না। জ্যাক প্রশ্ন করল, মোনা কি বললেন? স্পষ্টভাবে বলুন। প্রিয়মের সাথে কোনো সমস্যা হয়েছে? আরে সংসার জীবনে একটু একটু সমস্যা থাকবেই।
এত ভেঙে পড়লে চলবে? মোনার হঠাৎ অস্বাভাবিকভাবে শ্বাসকষ্ট শুরু হয়। বুকের পাঁজর যেন ভেঙে যাবে। মোনা শ্বাসরুদ্ধ গলায় বলল, জ্যাক, একটু অক্সিজেন। আমি শ্বাস নিতে পারছি না। জ্যাক ত্রাসিত হয়ে যায়, ভয় পেয়ে যায় প্রচণ্ড। হসপিটালে ফোন দেয়। দ্রুত মোনাকে হসপিটালে নিয়ে যায়। নিশান ভয় পেয়ে চুপসে আছে, চোখে মুখে আতঙ্ক। মোনাকে অক্সিজেন দিয়ে রাখে। ট্রিটমেন্ট জ্যাকি করছে। জ্যাকের মাথায় শুধু একটাই প্রশ্ন, কি হলো মোনালিসার? প্রিয়মের ফোন নম্বর জ্যাকের কাছে আছে। জ্যাক কেবিন থেকে বের হয়ে প্রিয়মের নম্বরে ফোন দেয়। প্রিয়মের ফোন নম্বর অফ। জ্যাকের করার কিছুই থাকল না। জ্যাক বসে থাকে মোনার পাশে। মোনার ক্লান্ত চোখ দুটো বুজে আছে। জ্যাকের বুকের মাঝে চিনচিনে ব্যথা হয়। মোনালিসা কি ভালো নেই? জ্যাক চেয়েছে মোনা ভালো থাকুক, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হোক। কোনো কষ্ট মোনাকে স্পর্শ না করুক। সকল দুঃখ, কষ্টের ঊর্ধ্বে থাকুক মোনা। মোনার এই দুরবস্থা জ্যাককে পীড়া দিচ্ছে। জ্যাক বুঝতে পারে মোনা ভালো নেই প্রিয়মের সাথে। জ্যাক চায় মোনা ভালোবাসার চাদরে আবৃত হয়ে থাকুক। ভালোবাসা জিনিসটা ভালো করেই বুঝে জ্যাক। জ্যাক একজনকে ভালোবেসেছে মন থেকে। সেই ভালোবাসা থেকেই জ্যাক সবটা উপলব্ধি করতে পারে। ভালোবাসা মানে ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক, যেখানেই থাক না কেন। ভালোবাসা মানে কাউকে পেতেই হবে এমনটা নয়। পূর্ণতার মাঝেও ভালোবাসা বেঁচে থাকে, অপূর্ণতার মাঝেও ভালোবাসা বেঁচে থাকে। জ্যাক কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। প্রিয়মের উপর ক্ষোভ হচ্ছে জ্যাকের, প্রচণ্ড ক্ষোভ। মোনার একদিন পর কিছুটা স্বাভাবিক হয়। জ্যাক আর নিশান মোনার পাশেই ছিল। জ্যাক অনেকবার ফোন দিয়েছে প্রিয়মের নম্বরে। কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে অনেক উপায়ে, কিন্তু কন্ট্যাক্ট করতে না পেরে হতাশ হল। মোনা জ্যাককে ইশারায় পাশে ডাকে। জ্যাক মোনার পাশে বসে। মোনা জ্যাকের দিকে তাকিয়ে বলল, প্রেম ভালোবাসা, বিয়ে বাচ্চা সবটাই মিথ্যে ছিল জ্যাক। কিছু কিছু মানুষ এত জঘন্য, কাউকে বলে বুঝানো যায় না। আমার সাথে সেই জন্মের পর থেকেই খারাপটা হয়ে আসছে। কেন এমনটা হচ্ছে বলতে পারেন? মোনার এতগুলো কথার মাঝে জ্যাকের কানে একটা শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। বাচ্চা? কার বাচ্চা? জ্যাক কয়েক মুহূর্ত পর জিজ্ঞেস করল, কার বাচ্চা মোনালিসা? কি মিথ্যে? জ্যাক, আমি প্রেগন্যান্ট ছিলাম। প্রিয়ম আমায় জোর করে বাচ্চা এবর্ষণ করিয়েছে। সবকিছু নাকি মিথ্যে ছিল। জ্যাক নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মোনা কি অসুস্থ শরীর উল্টাপাল্টা বকছে? জ্যাক মোনার শরীরের তাপমাত্রা চেক করে। তাপমাত্রা নরমাল। মোনার ব্রেনে কি কোনো সমস্যা হয়েছে? জ্যাক বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, মোনালিসা, আর ইউ ওকে? মোনা চিৎকার করে বলে, জ্যাক, সবটা অভিনয় ছিল। শরীর পাওয়ার জন্য অভিনয়। জ্যাক বিস্ময়ে হতবাক হয়ে বলল, কি সব বলছেন মোনালিসা? আর ইউ ওকে? জ্যাক, আমি ঠিক আছি। বলেন তো, একটা মানুষ এত নিকৃষ্ট কিভাবে হয়? আমি কিছু ভাবতে পারছি না। আমি কিছু বুঝে ওঠার আগেই সব লণ্ডভণ্ড হয়ে গেল। আমি ভালোবাসায় বড্ড ভয় পেতাম। এসব কথা বিশ্বাস করতে জ্যাকের বেগ পেতে হল। এতক্ষণ বিস্মিত হলেও এখন ক্রোধে কাঁপছে। প্রিয়মের উপর ক্রোধ। প্রিয়মকে এই মুহূর্তে সামনে পেলে মেরে রক্তাক্ত করে দিত। মোনাকে কি বলবে? কি বলে সান্ত্বনা দিবে জ্যাক বুঝে উঠতে পারছে না। এতটা আঘাতপ্রাপ্ত মানুষকে কি বলে সান্ত্বনা দেওয়া যায়? কিভাবে সহানুভূতি প্রকাশ করা যায়? মোনার এই যন্ত্রণায়
জ্যাকের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। জ্যাক কখনো চায়নি মোনা ওর ভালোবাসার মানুষ থেকে আলাদা হয়ে যাক। জ্যাক শুধু ভাবছে এসব জ্যাকের দেখা স্বপ্ন হয়ে যাক, ওদের সম্পর্কটা ঠিক থাকুক। জ্যাক শুধু মোনার হাত ধরে বলল, মোনালিসা বি স্ট্রং। মোনা তাকিয়ে আছে উদাস মনে। জ্যাকের কথার প্রত্যুত্তর করল না। 2 দিন পর মোনা বাসায় গেল। মোনার ঘুম হয়নি এই কয়দিনে এক ফোঁটাও। জ্যাক বার যেতে না করেছে। মোনার ভালো লাগছে না হসপিটালে। জীবনের খেই হারিয়ে ফেলছে, জীবন নামক কবিতার ছন্দ হারিয়ে গেছে যেন। জ্যাক মোনার সাথে মোনাকে পৌঁছে দিতে বাসায় আসে। বরাবরের মতোই জ্যাকের প্রতি কৃতজ্ঞতায় মোনার চোখ ছলছল করে ওঠে। হঠাৎ একদিন যদি জ্যাকও বদলে যায়? মানুষের নিশ্চয়তা কোথায়? মোনা বাসায় এসে ফোন হাতে নেয়। লিলি বেগম কল দিয়েছে, মেসেজ দিয়েছে কয়েকবার। মোনা সিম কার্ডটা চেঞ্জ করে ফেলে। জ্যাকের দিকে তাকিয়ে বলল, জ্যাক এই বাসাটা চেঞ্জ করে ফেলব। মোনার আচরণ কেন জানি জ্যাকের কাছে একদম অস্বাভাবিক লাগছে। মোনা এত বড় একটা দুর্ঘটনার শিকার হয়েছে, অথচ একটু কাঁদেনি। হয়তো অতি শোকে পাথর হয়ে গেছে। কিন্তু এখন মোনাকে সম্পূর্ণ স্বাভাবিক মনে হচ্ছে। মোনার কোথায়ও শোক কিংবা দুঃখের ছায়া নেই। মোনার এত স্বাভাবিক আচরণ জ্যাকের কাছে অস্বাভাবিক লাগছে। মোনা জ্যাকের দিকে তাকিয়ে বলল, জ্যাক কফি খাবেন? জ্যাকের বিস্ময়ের পাল্লা আরো ভারী হয়ে গেল যেন। বিস্ময় ভরা গলায় জিজ্ঞেস করল, মোনালিসা আপনি ঠিক আছেন? মোনা হেসে ওঠে। হাসির গাঢ় উচ্ছ্বাস মোনার ঠোঁটে। জ্যাক ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। মোনা কিছুক্ষণ পর উত্তর দেয়, জ্যাক কার জন্য কষ্ট পাব বলেন তো? একজন প্রতারক, জঘন্য মানুষের জন্য কি কষ্ট পাওয়া উচিত বলুন? তা তো উচিত নয়। কিন্তু কষ্ট কি উচিত অনুচিত বুঝে? কষ্ট তো আপন নিয়মে মানুষকে দগ্ধ করে। আপনি এত তাড়াতাড়ি নিজেকে সামলে নিতে পেরেছেন, সত্যি আমি অবাক হচ্ছি। মোনা কিচেনে গিয়ে এক মগ কফি নিয়ে আসে জ্যাকের জন্য। জ্যাককে চিন্তিত দেখাচ্ছে বেশ। মোনার এমন অদ্ভুত আচরণে চিন্তিত। মোনা জ্যাকের মুখোমুখি বসল, নিশান মোনার শরীর ঘেঁষে বসে আছে। মোনা বলতে শুরু করল, জীবনে এত বেশি কষ্ট পেয়েছি, অতি কষ্টে এখন অনুভূতি শূন্য হয়ে পড়েছি। আমি সারা জীবনে এতটা সুখের সন্ধান করেছি কখনো পাইনি। মোনা একটু থেমে তাচ্ছিল্য ভরা গলায় বলে, সুখ আমার জন্য না কিভাবে পাবো বলেন? আমার বুকের ভিতরটা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি এখন আর কষ্ট প্রকাশ করতে পারি না। মোনার বলা কথায় কি ছিল জ্যাক জানে না, কিন্তু জ্যাকের বুকের ভিতরটাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। জ্যাক তাকিয়ে আছে মোনার দিকে। এত কষ্ট কেন মোনালিসার? কি অদ্ভুত জীবন। জ্যাক খুব যতনা একটা দীর্ঘ নিঃশ্বাস গোপন করল। মোনার বলা কথাগুলো জ্যাকের মর্মদেশে মহাতরঙ্গময় যন্ত্রণার সৃষ্টি করেছে। জ্যাকের জরুরি পেশেন্ট আসে। হসপিটাল থেকে ফোন দেয়। জ্যাক চলে যায় হসপিটালে। মোনা বসে থাকে ফ্লোরে। বিষাক্ত এই জীবন নিয়ে মোনা হাঁপিয়ে গেছে। প্রিয়ম বিয়ে করবে, বিভাকে নিয়ে সুখে থাকবে। মোনার বাঁধ ভাঙা হাসি। মোনার এমন অহেতুক হাসি দেখে নিশান ভয় পায়। মোনা কাঠের তৈরি পুতুলের মতো এক ভঙ্গিতে অনেকক্ষণ বসে থাকে। মোনার সমস্ত কষ্ট, জিদ, ক্রোধ, ক্ষোভ আর আক্ষেপে পরিণত হচ্ছে ক্রমশ। ক্রোধে মোনার চোখ দুটো ধিকধিক করে জ্বলছে। রাত হয়। চারদিকে অন্ধকার নামে। মোনা নিশাচর প্রাণীর মতো দাঁড়িয়ে থাক বারান্দায়। সবকিছু মোনার চোখের সামনে ভাসছে। কি অদ্ভুত!
একটু পানি পড়ছে না চোখ থেকে। চারদিকে কষ্টগুলো ভেসে বেড়াচ্ছে যেন। মোনার মনে আবার প্রশ্ন জাগে, সব মিথ্যে? কি থেকে কি হয়ে গেল? ঠকার ভয় প্রেম ভালোবাসা থেকে পালিয়ে বেরিয়েছে। ভাগ্যের কি পরিহাস! জীবন নামের রংমঞ্চে শেষ পর্যন্ত ভালোবাসার মানুষ দ্বারাই প্রতারিত হল মোনা। প্রিয়মের মুখটা চোখের সামনে ভাসছে শুধু। অমানুষগুলো দেখতে একদম মানুষের মতো কেন হয়? বিছানায় শুয়ে ছটফট করে, আবার উঠে হাঁটে সারা রুমে, আবার এসে শুয়ে এপাশোপাশ করে। রাতটা এভাবেই কেটে যায়। ভোরবেলায় লিলি বেগম আসে। মোনা খাটের সাথে হেলান দিয়ে আছে। মোনার চেহারা দেখে লিলি বেগম ভয়াবহ রকমে আঁতকে ওঠে। লিলি বেগম বলেছিল, খারাপের সাথে খারাপই টিকে থাকে। লিলি বেগমের বলা সেদিনের কথাগুলো নতুন করে মনে পড়ল। লিলি বেগম আতঙ্কিত হয়ে বলল, মোনা, এই অবস্থা কেন তোর? কি হয়েছে? মোনা জড় পদার্থের মতো হয়ে থাকে, কোনো নড়াচড়া করছে না। লিলি বেগম মোনার কাঁধে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই মোনা, অসুস্থ ছিলাম কয়দিন ধরে খালা। লিলি বেগম আফসোস করতে লাগল মোনার অবস্থা দেখে। কিছুক্ষণ পর বলল, তোর ফোন বন্ধ কেন ছিল? আমি ব্যস্ত ছিলাম, এসে খোঁজও নিতে পারিনি। ফোনটায় ডিস্টার্ব দেখা দিয়েছে। মোনার গলা একদম নিস্তেজ আর হিমশীতল। চোখগুলো লালচে হয়ে আছে, মুমূর্ষু রোগীর মতো চেহারা। লিলি বেগম উৎসুক হয়ে বলল, মোনা শোন, একটা ভালো খবর আছে। মোনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। লিলি বেগম মোনার দৃষ্টির বিপরীতে বলে, প্রিয়ম বলেছিল 1 বছর পর বিয়ে করবে। হুট করে ওই দিন বলল তাড়াতাড়ি বিয়ে করতে চায়। পরশু ওদের বিয়ে। বিভা, বিহি, তোর নানা বাড়ির সকল আত্মীয়, আমার শ্বশুর বাড়ির সবাই এসেছে। এরিককে পাঠিয়েছিলাম তোকে নেওয়ার জন্য, তা তোকে বাসায় পায়নি। তুই এখন চল, মানুষের ভিতর থাকলে রোগ ভালো হয়ে যাবে। মোনার তাকিয়ে আছে লিলি বেগমের দিকে, নির্বাক দৃষ্টি। মোনার জগৎ জুড়ে তোলপাড়। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, অমানুষ, প্রতারক, পিশাচ। মোনা স্বাভাবিক গলায় প্রশ্ন করে, বিয়ে পরশু দিন কয়টায়? বিয়ে রাত 10টায়। তা দিয়ে তোর কি দরকার? তুই এখন চল। বিয়ের দিন যাব খালা। আমার শরীর খুব বেশি খারাপ। বিয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়া একটা ঝামেলা না বলো? ঝামেলা বাড়বে। লিলি বেগম মোনার কথায় দমল না, বারবার সাধতে থাকল। ঘণ্টা 2 ধরে লিলি বেগম মোনার তোষামোদ করতে লাগল। মোনা উন্মনা হয়ে বলল, বিয়ের দিন যাব খালা, প্রমিস। শেষ পর্যন্ত লিলি বেগমকে একাই ফিরতে হল। লিলি বেগম চলে যাওয়ার পর মোনার শরীর থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। মোনা ছুটে ওয়াশরুমে যায়, গায়ে পানি দিতে থাকে, মাথা পানিতে ভিজিয়ে রাখে। 6 ঘন্টা ধরে গায়ে পানি দিয়েছে। প্রিয়মের বিয়ে আজ রাত 10টায় বিয়ে। মোনা 6টার দিকে ড্রেসিং টেবিলের সামনে বসে, প্রিয়মের দেওয়া সেই ফিনফিনে কালো জর্জেট শাড়িটা পরে, গলায় জ্যাকের দেওয়া নেকলেসটা, হাতে প্রিয়মের দেওয়া রিং। জীবনের প্রথম এত বেশি সেজেছে মোনা। নিশান আগে থেকেই রেডি হয়েছিল। মোনাকে দেখলে যে কারো দৃষ্টি আটকে যাবে। মোনা নিশানকে নিয়ে বের হয় প্রিয়মের বাসার উদ্দেশ্যে। বাসা ভর্তি লোকজন, তেমন কাউকেই মোনা চেনে না। মোনা ধীরে ধীরে এগিয়ে যায়। লিলি বেগম কাজে ব্যস্ত, মোনার সাথে একটু কথা বলেই নিজের কাজে মন দিল। মোনার চোখ আটকে যায় বিভাকে দেখে। লাল বেনারসিতে মিষ্টি লাগছে খুব।
মোনা এগিয়ে যায় সেদিকে। মোনাকে দেখে বিভা জড়িয়ে ধরল। বলল, আমার থেকে তোমায় বেশি সুন্দর লাগছে মোনা। প্রত্যুত্তরে মোনা হাসল। কোত্থেকে যেন হঠাৎ প্রিয়ম এসে দাঁড়াল বিভার পাশে। বিভার কানে কানে যেন কি বলল। মোনাকে খেয়াল করেনি। বিভার সাথে কথা বলার পরই প্রিয়মের চোখ যায় মোনার দিকে। প্রিয়ম বজ্রাহত হয়ে তাকিয়ে থাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। মোনা এসেছে? হাস্যোজ্জ্বল মোনার মুখ। প্রিয়ম এত বেশি অবাক আর কখনো হয়নি। মোনা প্রিয়মকে লক্ষ্য করতে লাগল। প্রিয়মের সাথে আড়ালে কথা বলতে হবে। হঠাৎ প্রিয়মকে একা পেয়ে মোনা ডাকল। প্রিয়মের বিস্ময়ের পাল্লা আরো ভারী হল। বিস্ময় কাটিয়ে বলল, তুমি কেন এসেছ মোনা? মোনা খুব সহজ গলায় বলল, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমি আপনাদের মাঝে কোনো ঝামেলা করব না। কথাটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। প্রিয়ম কি যেন ভাবল। মোনার এমন সহজ আচরণ অস্বাভাবিক লাগল। প্রিয়ম বলল, যা বলার এখানে বলো। মোনা সাবধানী হয়ে বলল, যে কেউ শুনে ফেলতে পারে। আপনাদের বাসার পিছনে একটা নির্জন জায়গা আছে না? ওখানে যান। আমিও আসছি। আপনাকে আর আমাকে একসাথে যেতে দেখলে সন্দেহ করবে। আপনি আগে যান। আমিও লুকিয়ে লুকিয়ে আসছি। প্রিয়ম যেন গভীর চিন্তায় পড়ে গেল। মোনা আবার বলল, কথাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আমার জন্য নয়। একটা কথা আপনার জীবনের মোড় পাল্টে দিবে। প্রিয়ম ঠোঁট কামড়ে কি যেন ভেবে বলল, আচ্ছা যাচ্ছি। প্রিয়ম যাওয়ার মিনিট 5 পর মোনাও সবার চোখের আড়াল দিয়ে বের হল। সেখানে যেতে মিনিট 5 লাগবে। মৃদু হাওয়ায় মোনার চুলগুলো উড়ছে। মোনা পা ফেলে এগুচ্ছে সামনের দিকে। প্রিয়ম পিছন ফিরে দাঁড়িয়ে আছে। মোনাকে দেখে বলল, কি বলবে বলো? প্রিয়মের গলার স্বরে তীব্র বিরক্ত। মোনা প্রিয়মের পিছনে দাঁড়িয়ে আছে। হাতের ব্যাগ থেকে খুব সাবধানে ধারালো ছুরিটা বের করে। প্রিয়ম কিছু বুঝে ওঠার আগেই ছুরির একটা আঘাত পড়ে প্রিয়মের পিঠ বরাবর। প্রিয়ম শুধু একটু শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে। তীব্র যন্ত্রণায় চিৎকার করছে, চাপা চিৎকার। জোরে চিৎকার করার মতো শক্তি নেই। দ্বিতীয় আঘাতটা প্রিয়মের গলায়। প্রিয়ম শুধু বলে ওঠে, মোনা। ক্রমাগত ছুরির আঘাতে প্রিয়মের মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যায়। মোনা তাকায় প্রিয়মের দ্বিখণ্ডিত লাশটার দিকে। কি অদ্ভুত! মোনার একটুও ভয় করছে না। অন্ধকারে অস্পষ্টভাবে বোঝা গেল প্রিয়মের মুখটা হা হয়ে আছে। বেঈমানদের বেঁচে থাকার অধিকার নেই। যে মানুষগুলো অন্যের মনোহৃদয়, স্বপ্ন আবেগ ক্ষতবিক্ষত রক্তাক্ত করে দেয় তাদের জন্য কষ্ট পেতে নেই। মোনার হাতের ছুরিটা থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত পড়ছে। ছুরি জুড়ে রক্তের বৃষ্টি। শেরওয়ানি পরা নিথর রক্তাক্ত লাশ প্রিয়মের। এ তো সামান্য মৃত্যু, ছুরির কয়েকটা আঘাতে প্রাণ চলে গেছে। চলে গেছে যন্ত্রণা। আর মোনা তো প্রতি মুহূর্তে খুন হয়েছে, যন্ত্রণা নামক ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। কোথায়ও যেন কোনো প্রমাণ না থাকে, কোনো ফিঙ্গারপ্রিন্ট যেন না থাকে। বাঁচবে মোনা পৃথিবীর বুকে? মোনারা কেন আত্মহত্যা করে মরবে? মরবে তো মোনাদের যারা ঠকায় তারা। ছুরিটা খুব সতর্কতার সাথে ব্যাগে ঢুকিয়ে ফেলে। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বাসার দিকে হাঁটছে মোনা। প্রচণ্ড বাতাস মোনার চুলগুলো এলোমেলোভাবে উড়ছে। চোখগুলো অন্ধকারে জ্যান্ত ঝকঝক করছে। মোনার ঠোঁটের কোণে দুর্ভেদ্য হাসি। মোনার আকাশবাসাত কাঁপিয়ে হাসতে ইচ্ছে হচ্ছে।
পৃথিবীর সকল মোনাদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, প্রতারণায় শিকার হয়ে আত্মহত্যা কেন? বেঁচে থাকার প্রতি এতই যখন বিতৃষ্ণা তখন প্রতারককে খুন করে মরো। মোনা হাঁটতে থাকে, হাজার বছর ধরে প্রতারিত হওয়া মন্দের হয়ে প্রতিশোধ নিয়ে অহংকারের পথ চলা মোনার। বিয়ে বাড়ির শোরগোলের মাঝে মিশে যায় মোনা। কেউ জানে কি হয়েছে একটু আগে। করুক সবাই আনন্দ। কিছুক্ষণ পর এই আনন্দ আহাজারি হয়ে আকাশ বাতাস কাঁপাবে। মোনা সে মুহূর্তের অপেক্ষায়। কখন দেখবে সবাই প্রিয়মের লাশ? মোনা অপেক্ষার প্রহর গুনছে। চোখ বুজে বসে আছে। চারদিকে হইচই। প্রিয়ম বেঁচে নেই। নীল চোখওয়ালা টুইন বেবি হবে। ছোট একটা সংসার হবে। প্রিয়ম বলেছিল সেই সংসার নাকি সুখের চাদরে আবদ্ধ থাকবে। মোনার হাসি পাচ্ছে, মাথার ঘুরাচ্ছে। মোনা নিজেকে নিজে প্রশ্ন করছে, আমি কি পাগল হয়ে গেছি? আমার সেই সুখের সংসারের স্বপ্ন দেখানো মানুষটাকে খুন করে ফেলেছি। হায় আমি কি নিষ্ঠুর! কষ্ট হচ্ছে না কেন আমার? মোনার মনে হচ্ছে ও ঢলে পড়ে যাবে। মোনা সোফায় শক্ত হয়ে বসে। এই মোনা, তোর শরীর আবার খারাপ লাগছে? এখনো সুস্থ হোসনি? হাসপাতালে গিয়েছিলি তুই? আমার রুমে গিয়ে শুয়ে থাক। মোনা কাপা কাপা ভাবে চোখ মেলে তাকায় লিলি বেগমের দিকে। মোনার হাত পা ঈষৎ কাঁপছে। লিলি বেগমের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। কত সুন্দর করে সেজেছে লিলি বেগম, সবুজ রঙের একটা শাড়ি পরেছে। মোনার মনে হচ্ছে ওর মা দাঁড়িয়ে আছে ওর সামনে। মোনা মন্থর গলায় টেনে টেনে বলে, খালা আজ তোমায় একদম আমার মায়ের মতো লাগছে। লিলি বেগম মিষ্টি হাসে। ব্যস্ত গলায় বলে, তোকে ওইদিনও বলে আসলাম তুই হসপিটালে যা। গেলি না তুই। একটু পরই বিয়ের কাজ শুরু হয়ে যাবে। যা তো মোনা, কথা শোন। রুমে গিয়ে শুয়ে থাক। মোনা ক্ষীণ স্বরে বলে, মানুষের ভিতর থাকলে মাথা ব্যথা হয় আমার। অসুস্থ হয়ে যাই। এর ভিতর লিলি বেগমকে কে যেন জরুরি তলব করল। ছেলের বিয়ে, মায়ের তো ব্যস্ততার শেষ নেই। লিলি বেগম দ্রুত পায়ে সেদিকে যায়। মোনা চোখ খুলে তাকায় এবার। মোনার একটু তফাতেই দাঁড়িয়ে আছে হাবিব সাহেব। হাবিব সাহেবের হাত দুটো ছুরি দিয়ে কেটে দিতে পারলেই মোনার সব অশান্তি চুকে যেত। জীবনের সব যন্ত্রণা মুছে যেত। মোনা অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে হাবিব সাহেবের দিকে। এর ভিতর বাসা জুড়ে সবাই বলছে, প্রিয়ম কোথায়? প্রিয়ম কোথায়? এই দুইটা শব্দ বাসা জুড়ে। বিভার চেহারায় উৎকণ্ঠা। আচমকাই পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। সবাই সবার চোখের দিকে তাকাচ্ছে। অস্ফুট স্বরে বলে, পুলিশ এসেছে। মোনা বিস্ফোরিত চোখে সেদিকে তাকায়। ধরা পড়ে গেল? নিশানের কি হবে? মোনার পৃথিবী থমকে গেল। তারা কি বুঝবে মোনা নির্দোষ? কয়েক মুহূর্ত পর শোনা গেল, এলিটা হত্যার দায় ইফতিয়াদ প্রিয়মকে গ্রেফতারের নির্দেশ। প্রিয়ম খুন করেছে? পুলিশ মোনাকে ধরতে আসেনি। মোনা মূর্তির ন্যায় ঠায় দাঁড়িয়ে চেয়ে থাকে। নিষ্পলক চাহনি। মোনার অবাক হওয়ার পালা শেষই হচ্ছে না। খানিকের ব্যবধানে সব আনন্দ শেষ হয়ে গেল। মরা মানুষকে গ্রেফতার কিভাবে করবে? মোনার মুখ হা হয়ে থাকে। পুলিশ প্রিয়মের লাশ উদ্ধার করে। দ্বিখণ্ডিত লাশটা। চারদিকে শুধু আহাজারি। এলিটা প্রিয়মের কলিগ ছিল। ওদের মাঝে নাকি প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে কোনো এক কারণে দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্ব থেকে খুন। মোনা বিস্ময়ের ডুবে আছে। প্রিয়ম হত্যার ব্যাপারটা অন্যদিকে মোড় নিল। প্রিয়মের মৃত লাশটার উপরও ঘৃণা হচ্ছে।
মোনার চিৎকার করতে ইচ্ছে হচ্ছে। কি হবে এখন? ঘটনা জটিল হয়ে গেল। সন্দেহ গেল এলিটার ফ্যামিলির দিকে। মোনার প্রতি ঘুণাক্ষরেও কারো সন্দেহ হচ্ছে না। অশান্তি, তীব্র দহন, যন্ত্রণায় দগ্ধ মোনা শেষ হয়ে যাচ্ছে। শান্তি নেই, কোনো কিছুতে শান্তি নেই। কয়দিনের ব্যবধানে সব এলোমেলো হয়ে গেল। 10 দিন। মোনা নিজের হাতের দিকে তাকায়। খুন করে ফেলেছে এই হাত দিয়ে প্রিয়মকে। মোনা খুন না করলেও তো এলিটা হত্যার দায় গ্রেফতার হতো প্রিয়ম। কি এক নিকৃষ্ট মানুষকে ভালোবেসেছে। কি করবে মোনা? শান্তি পাচ্ছে না কিছুতেই। নিজের চুলগুলো পাগলের মতো টানতে থাকে। মোনা ছুটে যায় ওর বুক সেলফের দিকে। ওর ডায়েরিটা কোথায়? যেখানে ও নিত্য ভালোবাসার গল্প লিখত। যে গল্পের নায়ক ছিল এক বেঈমান। মোনা পাগলের মতো ছুটে গিয়ে ডায়েরিটা হাতে নেয়। ডায়েরিটা শেষ করতে হবে। বাকি লেখাগুলো লিখতে হবে। মোনা ডায়েরি হাতে বসে কাপা কাপা হাতে কলমটা ধরে লেখা শুরু করে। আমি মান্নাত চৌধুরী, লিপি বেগম আর ইমরুল চৌধুরী নামক দাম্পতির সন্তান নামক প্রথম অনুভূতি ছিলাম আমি। মায়ের কাছে শুনেছি আমার জন্মের আনন্দে আমার বাবা অঝোরও কেঁদেছিল। হসপিটালের ডাক্তার নার্স সবাই অবাক হয়ে তাকিয়েছিল। মায়ের কাছ থেকে শোনা এসব আমার কাছে রূপকথা মনে হতো। শুধু মনে হতো আমার বাবা আমায় এত ভালোবাসত। কই, আমার বুঝো হওয়ার পর থেকে তো বাবা নামক মানুষটার ভালোবাসা পাইনি। জন্মের পর আমার রাখা হয় মান্নাত। আমি যখন হাসতে শিখি তখন আমার মা নাকি আমার হাসি দেখে অবাক হয়ে যেত। এত সুন্দর হাসি তার মেয়ের। মা বাবাকে বলে আমার নাম পাল্টে রাখবে মোনালিসা। বাবা নারাজ নাম বদলাতে। কিন্তু শেষে মায়ের সিদ্ধান্তই টিকল। আমার নাম রাখা হয় মোনালিসা। কেউ আমায় মান্নাত ডাকলেই মায়ের সাথে তার তুমুল লেগে যেত। মা কতবার যে আমায় এই নাম বদলানোর কথা শুনিয়েছে আর হাসতে হাসতে লুটিয়ে পড়েছে। আমার বাবা মায়ের প্রেম করে বিয়ে হয়। কারো পরিবারই মেনে নেয়নি। প্রেমের কারণে দুজনই ফ্যামিলিচ্যুত হয়। আত্মীয়স্বজন বলতে কেউই ছিল না আমার। শুধু লিলি খালার সাথে মায়ের ফোনে কথা হতো মাঝে মাঝে। আমার জন্মের 4-5 বছর পর বাবা ধীরে ধীরে বদলে যেতে থাকে। মায়ের উপর শুরু হয় অমানবিক অত্যাচার। বুঝো হওয়ার পর আমার মনে পড়ে না যে বাবা আমার কিংবা নিশানের সাথে ভালোভাবে কথা বলেছে। একা বাসায় ভীষণ এক বিষণ্ণতার মাঝে বেড়ে উঠতে লাগলাম। মায়ের প্রতি বাবার অত্যাচার আমার সেই বাচ্চা মনকে ভীষণভাবে পীড়া দিত। সেদিনগুলো চোখের সামনে পর্দার মতো ভাসছে আমার। আহা কি যন্ত্রণা! বাবা যখন মাকে মারত আমি ভয়ে ঝরসর হয়ে দাঁড়িয়ে থাকতাম। আমার হাত পা কাঁপত। চোখ দিয়ে নিঃশব্দে পানি পড়ত। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমাকে বাসায় এসে এক টিচার পড়াত। তার সামনে বসে বাবা মুখে বিশ্রী ভাষা করে গালি দিত। টিচারের সামনে বসে আম্মুর গায়ে হাত তুলল। আমি স্যারকে একদিন চুপি চুপি বললাম, স্যার কাল থেকে আর পড়াতে আসতে হবে না। আপনার সামনে আব্বু এমন খারাপ আচরণ করলে আম্মু অপমান বোধ করে, আমার অস্বস্তি হয়। আমার কথা শুনে স্যার হা করে তাকিয়ে থাকে আমার দিকে অবাক হয়ে। স্যারের সেদিন অবাক হওয়ার কারণ আমি বুঝতে পারিনি, এখন বুঝি। স্যার ক্লাস 3-তে পড়া বাচ্চার মুখে এমন কথা শুনে অবাক হয়েছিল। স্যার আমার মাথায় হাত বুলিয়ে চলে গেল। তারপর আর কখনো হোম টিউটরের কাছে আমি পড়িনি। আম্মু শত জোর করেও আমায় পড়াতে পারেনি। সবাই বলতো আমি বয়সের তুলনায় নাকি বেশি পরিপক্ক ছিলাম। যে বয়সটা বাচ্চারা পুতুল খেলে কাটায়, সে বয়সে আমি চুপচাপ বারান্দায় বসে থাকতাম। না ছিল আমার খেলার সাথী, না ছিল আমার কথা বলার মানুষ।
স্কুলেও কারো সাথে মিশতে পারতাম না। তারপর আমার ভাইয়ের জন্ম হয়। আহা আনন্দ! এই তো আমি কথা বলার সাথী পেয়ে গেছি। আমি পুতুল খেলতে পারবো এবার। কিন্তু না, আমার ভাই কথা বলতে পারে না। আমার বোবা ভাইকে নিয়ে আমার বাবার আক্ষেপের শেষ ছিল না। মানুষের কাছে হেয় হয়ে গেছে। কখনো নিশানকে কোলে নেয়নি বাবা নামক মানুষটা। নিশান কখনো বাবার কোলের ওম পায়নি। আমার স্পষ্ট মনে আছে আমাদের পাশের বাসায় নিশানের বয়সী একটা বাচ্চা ছিল। সেই বাচ্চার একটা গাড়ি ছিল। নিশান ওরকম গাড়ির জন্য কি কান্না! আম্মুর কাছে টাকা নেই। আর আব্বু তো নিশানের মুখের দিকেই তাকায় না, গাড়ি এনে দেওয়া তো দূরের কথা। আমি উপবৃত্তির টাকা পেয়েছিলাম। টাকা পেয়েই মনে পড়ল গাড়ির জন্য নিশানের কান্নার কথা। আমি গাড়ি কিনে নিয়ে আসি। নিশানের সে কি খুশি! আর আম্মু কেন যেন কাঁদছিল। আমার ভাগ্য বরাবরই খারাপ। যে মেয়েটা আমার খাতা দেখে পরীক্ষায় লিখত সে মেয়েটাও আমার থেকে বেশি নম্বর পেত। এসএসসিতে 5 মার্কসের জন্য A+ মিস হয়ে যায়, এইচএসসিতে একই অবস্থা। আমি ততদিনে বুঝে গিয়েছিলাম আমার ভাগ্য খারাপ। এসএসসি এক্সামের পর আমার কলেজের ভর্তি অনিশ্চিত হয়ে যায়। আব্বু টাকা দিতে পারবে না। দিবে বা কোত্থেকে টাকা? ব্যাংকে লোন জমে লাখ লাখ টাকা। আর ব্যবসার টাকা সব মদ খেয়ে, জুয়া খেয়ে উড়ায়। আম্মু এক প্রকার যুদ্ধ করে ভর্তি করাই আমায় কলেজে। কলেজ বাসা থেকে দূরে। হোস্টেলে থাকতে হবে। সরকারি কলেজের হোস্টেল হওয়াতে খরচ কম। কিন্তু খাবার দাবারের যা অবস্থা! হোস্টেল ফি, প্রাইভেটের ফি সব মিলিয়ে টানটান অবস্থা। মাসে 1 টাকাও দিত না হাত খরচের জন্য। ডিম আমি একদম পছন্দ করতাম না। সেই ডিমই বেশি খেতে হতো। মাঝে মাঝে কয়েক বেলা না খেয়ে থাকতাম। ক্যান্টিনের দিকে কখনো ফিরেও তাকাইনি। কারণ আমার কাছে টাকা নেই। হোস্টেলের ততদিনে আমি কিপটা নামে পরিচিত হয়ে গেলাম। বিশেষ করে রুমমেটদের কাছে। ওরা বাইরে থেকে খাবার অর্ডার করে এনে খেত। আমায় সাধলেও আমি খেতাম না, আবার মাঝে মাঝে সাধত না। আমার এই দিনগুলোর সাক্ষী হোস্টেলে যে বালিশটাতে ঘুমাতাম সে বালিশটা। এর ভিতর 2 মাস ধরে বাসা থেকে কোনো টাকা দিচ্ছে না। আমার খুব কাছের ফ্রেন্ড পিউর কাছ থেকে ধার নিলাম প্রথম মাসে। পরের মাসে হোস্টেলের ম্যাম সবার ভিতর বসে অপমান করে। আমি বাসায় চলে যাই। মায়ের সাথে যোগাযোগ করার উপায় ছিল না। মায়ের ফোন আব্বু ভেঙে ফেলেছে লিলি খালার সাথে কথা বলেছে বলে। সেই দিন বাসায় যাওয়ার পর আম্মু আমাকে 50,000 টাকা দেয় গহনা বিক্রি করে আমার পড়ার জন্য। সে রাতেই আমার চোখের সামনে ইমরুল চৌধুরী মেরে ফেলে আমার মাকে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমার সামনে চোখ উল্টে মারা যায় মা। সে কষ্ট, সে যন্ত্রণা, সে অসহায়ত্ব আমি কাউকে বুঝাতে পারব না। কাউকে বলতে পারিনি এ কথা। আমাদের 2 ভাইবোনকে বলা হয়েছে এই কথা কাউকে বললে আমাদেরও খুন করে ফেলবে। আমি অনুভূতি শূন্য হয়ে পড়ি। কেমন যেন রোবট হয়ে যাই। সারাক্ষণ শুধু মায়ের কাতরানো মুখটা চোখের সামনে ভাসত। জীবনে তো নিজ গতিতেই চলবে। থেমে থাকবে না কারো মৃত্যুতে। আমার এইচএসসি এক্সাম শুরু হয়ে যায়। আমার মন নেই লেখাপড়ায়, আমার লেখাপড়ায় অনুপ্রেরণা জোগানো আমার মা মানুষটা তো নেই। নিশান থাকতো বাসায় ওই জঘন্য মানুষটার সাথে। ওকে তো আর আমার সাথে হোস্টেলে নিয়ে আসা সম্ভব নয়। দারোয়ান চাচার ফোন দিয়ে যে কথা বলবো তাও সম্ভব নয়। নিশান তো বোবা, কথা বলতে পারে না। আমি সারাক্ষণ ছটফট করতে থাকি। নিশানের চিন্তায় দম বন্ধ হয়ে আসে। পরীক্ষার বন্ধের মাঝে আমি বাসায় যাই। দারোয়ান চাচা গোপনে আমার কাছে বলে বাসার সব কাজ নাকি নিশানকে দিয়ে করাই।
বাজার করা থেকে শুরু করে। নিশানের পুরো গায়ে মাইরের দাগ। আমায় দেখে কি কান্না। আমার সাথে চলে আসবে। কিন্তু আমি ওকে হোস্টেলে কিভাবে নিয়ে যাব? পরের দিন আমার পরীক্ষা। নিশানকে ওই নরকে রেখেই আমার চলে যেতে হয় হোস্টেলে। পরীক্ষা শেষ হওয়ার পর IELTS কোর্স। নিশান তখনও বাসায়। আমার অসহায়ত্বের সীমা নেই। আজন্ম কোনো পাপ ছিল আমার। এর ভিতর আমার এক ফ্রেন্ড বলে আমার বাবাকে নাকি পতিতালয়ে যায় মানুষ বলাবলি করে। দারোয়ান চাচা বলল বাসায় রাতবিরাতে মেয়ে মানুষ নিয়ে আসা। এত লজ্জা রাখি কোথায়? কাকে বুঝাবো আমার এত অসহায়ত্ব? আমার আমেরিকায় আসার জন্য সব রেডি হয়ে যায়। যাওয়ার 2 দিন আগে রাতে আমি বাসায় যাই। নিশানকে নিয়ে আসবো আর দারোয়ান চাচাকে বলে আসব। গিয়ে দেখি দারোয়ান চাচা নেই, ছুটিতে গেছে। বাসায় নিশান আর ইমরুল চৌধুরী। নিশানের হাতে লেগে টেবিল থেকে পড়ে ইমরুল চৌধুরীর মোবাইল ভেঙে যায়। আমি বাসায় ঢুকে দেখি নিশানের বাসা দেয়ালে ঠুকতে ঠুকতে রক্ত বের করে ফেলছে, নিশানের গলা চেপে ধরেছে। ইমরুল চৌধুরী ছিল নেশাগ্রস্ত। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। নিশানকে ছাড়ানোর চেষ্টা করতেই বাবা আমার গলা টিপে ধরে। উন্মাদের মতো করতে থাকে। আমার জিহ্বা বের হয়ে যায়। নিশানের বাচ্চা মনে তীব্র ক্ষোভ টেবিলে পাশে রাখা বটি দিয়ে ইমরুল চৌধুরীর গলায় আঘাত করে। ইমরুল চৌধুরী ছিটকে ফ্লোরে পড়ে গিয়ে মাথার পিছন সাইডে আঘাতপ্রাপ্ত হয়ে সাথে সাথে মারা যায়। আমি উদ্ভ্রান্তের মতো তাকিয়ে রইলাম। কিছুই বুঝে উঠতে পারছি না। শুধু বললাম, নিশান কি করলি তুই? দিশেহারা হয়ে অযথাই ছোটাছুটি করছি। কি হয়ে গেল? কি করব আমি? আমার হাত পা কাঁপছে শুধু। কিছু একটা উপায় বের করতে হবে, নয়তো আমরা ফেঁসে যাব। মাথায় কোনো কাজ করছে না। নিশানের হাত থেকে ধারালো বটি নিয়ে ধুয়ে ফেললাম, লুকিয়ে রাখলাম বটিটা। আমাদের বাঁচতে হবে। কেউ দেখেনি, কেউ জানে না আমাদের বাঁচার উপায় আছে এখনো। আমি বাসার সমস্ত ড্রয়ার, ওয়ার্ডরব, আলমারি ভেঙে টাকা পয়সা গহনা নিয়ে নিলাম। যেমন করে ডাকাতরা লুট করে। নিশানকে বললাম, আমি যাওয়ার পর রাত আর একটু গভীর হলে তুই চিৎকার করবি, পাশের বাসার মানুষদের ডাকবি। বলবি ডাকাত এসে সব নিয়ে গেছে, মেরেছে বাবাকে, বাবা বাধা দেওয়ায়। একটুও ভুল করবি না, তাহলে আমরা বাঁচব না। আমি বেরিয়ে গেলাম। নিশান যা বলার ইশারায় বলবে। ছোট মানুষ, গুছিয়ে কথা বলতে না পারলে ধরা খেতাম। কথা তো বলতে পারে না আর লিখতেও পারে না, তাই একটু স্বস্তি পেলাম। ইমরুল চৌধুরী খুন হওয়াতে আমার মোটেও কষ্ট লাগেনি। আমি অনুতপ্ত নয়, কিংবা নিশানের প্রতি আমার কোনো রাগও হয়নি। সকালবেলায় আমায় খবর দেওয়া হয় আমার বাবা বেঁচে নেই, খুন হয়েছে আর বাসা লুট হয়েছে। কান্না করলাম মানুষকে দেখিয়ে। আমার মোটেও কান্না আসছিল না, শুধু ঘৃণা আর ঘৃণা। নিশান সবকিছু ঠিকঠাকই করেছে। মানুষ বলছে ছেলেটা বেঁচে গেছে ভাগ্যক্রমে, ছেলেকেও মেরেছে ডাকাতরা। নিশানের গায়ে রক্ত ছিল, ইমরুল চৌধুরী মেরে রক্তাক্ত করেছে। কোনো সন্দেহের তীর আমাদের দিকে আসেনি। কিন্তু পরের দিন আমার আমেরিকা যাওয়া নিয়ে পুলিশের খানিক খটকা লাগল। প্রতিবেশীরা বলল, ওদের কেউ নেই বাংলাদেশে, শুধু একটা খালা আছে। আফসোস করল সবাই। পুলিশ আসলো ইনফরমেশন নিতে, আমার দাদা দাদি খুনি বের করতে চায়। নিশান আর আমাকে সন্দেহ করা হাস্যকর। বরঞ্চ সবাই শোক প্রকাশ করল। সে খুনি আজও বের করতে পারেনি। আমি আমেরিকা আসলাম। খালুর অপমান, আমাদের কারণে খালার সাথে ঝগড়া, তার উপর প্রিয়মের বাড়াবাড়ি। এক রাতে হাবিব সাহেব আমায় ধর্ষণ করার চেষ্টা করে পালিয়ে গেলাম সেই বাসা থেকে।
জ্যাক নামক মানুষটার জন্য রক্ষা পেতে লাগলাম সব বিপদ থেকে। ভালোবাসা। আমি ছিলাম ভালোবাসা বিদ্বেষী। সে ভালোবাসাই আমি আজ। আমি লিলি খালার বাসা থেকে চলে আসার পরেই শুরু হয় প্রিয়ম নামক জানোয়ারটার প্রেম নামক অভিনয়। সে মানুষটাকে রাস্তার মাঝে চরের উপর চর মারার পরেও বেহায়ার মতো সরি বলেছে, তাকে আমি কিভাবে অবিশ্বাস করব? ছুরি আঘাত কিংবা শত অপমানের পরেও যে হেসেছে, তাকে কিভাবে আমি অবিশ্বাস করব? আমার কঠিন প্রেম বিদ্বেষী হৃদয় ধীরে ধীরে ভালোবাসা জাগায়। প্রিয়মের কাছে ছিলাম আমি মোহ, শুধুই মোহ। আমার অসুখে যে এত অস্থির হয়েছিল তাকে আমি উপেক্ষা করতে পারিনি কিছুতেই। আমি অবজ্ঞা করেছি, তাই আমার পিছনে লেগেছিল। আমি কাউকে উপেক্ষা করলে আমার প্রতি তার আগ্রহ জাগবে, এটা স্বাভাবিক। সেই স্বাভাবিক আগ্রহ আর মোহই ছিল আমার প্রতি প্রিয়মের। প্রিয়মে নেশা ছিল মেয়েদের শরীর। আমার প্রতি নেশাটা একটু বেশিই ছিল। বিয়ের আগে শারীরিক সম্পর্ক আমার সাথে সম্ভব ছিল না, তাই বিয়ে। কত রঙিন স্বপ্নের কথা বলেছে। 1 বছর শেষে আমরা বাংলাদেশে যাব, পালকি করে আমায় নেবে, পৃথিবীর সব সুখ পদতলে এনে দিবে, টুইট বেবি নীল চোখওয়ালা। সব মিথ্যে, সব। বিয়েও মিথ্যে। না, বিয়ে হয়নি। ওই দিন কোনো বিয়ে হয়নি। আমায় একটা রুমে নিয়ে যায়। হুজুর টাইপের একটা লোক ছিল। আমি শুধু কবুল বলেছি। আর প্রিয়মের যে বন্ধু ছিল তারা প্রিয়মের বন্ধু না, ভাড়া করা লোক ছিল। বিয়ে সম্বন্ধে কোনো ধারণাই ছিল না, কিভাবে বিয়ে হয়। ছোটবেলা থেকে কোনো বিয়ে দেখিনি, কারণ আমার কোনো আত্মীয় ছিল না। আর আমেরিকান বিয়ে সম্পর্কে আমার কিছুই ধারণা ছিল না। 1 বছর যে সময়টা, সেটা ছিল আমাকে ভোগ করার মেয়াদ। কি বোকা আমি! কিছুই বুঝিনি। শুধু আমি কেন, কেউই বুঝত না। চলতে থাকে এভাবে। কিন্তু আমার প্রেগন্যান্সি সব এলোমেলো করে দেয়। ফেঁসে যাবে প্রিয়ম। মুহূর্তেই আসল রূপ বেরিয়ে যায়। ওর ডাক্তার ফ্রেন্ডকে দিয়ে এবর্ষণ করাই আমার। এর আগেও 4টা এবর্ষণ করিয়েছে প্রিয়ম তার গার্লফ্রেন্ডদের। তারা স্বেচ্ছাই করেছে। চোখের পলকেই বদলে গেল আমার পৃথিবী। যে ভালোবাসা ছিল আমার কাছে বিষাক্ত কাঁটা, সে কাঁটায় আমার শরীর মন বিদ্ধ হল। প্রিয়ম বলেছে ডিভোর্স পেপার পাঠাবে, কিন্তু ডিভোর্স পেপার আসবে কোত্থেকে? আমাদের তো কোনো বিয়ে হয়নি। আর আমার কাছে কোনো প্রমাণ ছিল না। প্রমাণ থাকলেও আমি কাউকে বলতাম না। কি বলতাম আমি? কি বলার ছিল আমার? বিভাকে বিয়ে করবে প্রিয়ম। বিয়ে করবে। নিজ হাতে শেষ করে দিয়েছি। আমার একটুও খারাপ লাগছে না, আফসোস হচ্ছে না। আরও কঠিন শাস্তি দিয়ে মারতে পারলে শান্তি পেতাম। এলিটা খুনের দায় শাস্তি ওর জন্য রেডিই ছিল, কিন্তু খুনটা যে আমি আগেই করে ফেলেছি। ওকে নিজ হাতে খুন করতে না পারলে আমি ছটফটিয়ে শেষ হয়ে যেতাম। আমার খুব শান্তির দরকার। আমি বাঁচতে চাই। বাঁচার অধিকার আমার আছে। আমি কোনো পাপ করিনি। সারা জীবনে এক ফোঁটা সুখ পেলাম না। কেন এমনটা হয়েছে আমার সাথে? কি বিষাক্ত একটা জীবন আমার! কি ভুল আমার? কি দোষ আমার? কেন আমার শান্তি নেই? কোথায় পাব শান্তি? ছোট এই জীবনে এত কষ্ট কেন পেয়েছি? কেন এত আঘাত? 2টা নিকৃষ্ট মানুষ খুন করেছি, এটাই আমার জীবনের প্রাপ্তি। ওদের মতো নিকৃষ্ট মানুষ কেন বেঁচে থাকবে? আমার কোনো পাপ বোধ নেই। যদি আবার সুযোগ আসে, হাবিব সাহেবের হাত 2টা কেটে দিব। আমার শান্তি আমি খুঁজে নিব, আমার অশান্তির কারণগুলোকে হত্যা করে। প্রিয়মের খুনের কোনো প্রমাণ নেই। আমার সাথে বিয়ের ব্যাপারেও কোনো প্রমাণ নেই,
জ্যাক ছাড়া কেউ জানে না। খুনের তদন্তে আমার ফেঁসে যাওয়ার আশঙ্কা 10%। এইটুকু লেখার পর কলিং বেল বেজে ওঠে। মোনা কলমটা হাত থেকে রেখে ডায়েরিটা বন্ধ করে রাখে। কয়েক পা দরজার দিকে এগিয়ে যায়। কে এসেছে? ডায়েরি যদি দেখে ফেলে? মোনা আবার ডায়েরির কাছে ছুটে যায়। ডায়েরিটা ওয়াশরুমে গিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ভিজিয়ে রাখে। জ্যাকের বউয়ের মতো সব লিখতে চেয়েছিল। প্রতিটা ভালোগালা ভালোবাসার মুহূর্ত ডায়েরির ভাঁজে রেখে দিতে চেয়েছিল, যাতে স্মৃতিগুলো মলিন না হয়। কিন্তু এই বিষাক্ত কথা লিখে রাখা যায় না। এই বিষাক্ত স্মৃতি অম্লান রেখে কি হবে? দরজা খুলে দেখে জ্যাক আসে। জ্যাকের চোখমুখে অস্থিরতা। চিন্তাগ্রস্ত হয়ে বলে, আপনার আর প্রিয়মের বিয়ের ব্যাপারটা কে জানে? আপনি ছাড়া কেউ জানে না। জ্যাক যেন বিশ্বাস করতে পারছে না। আনন্দে আত্মহারা হয়ে বলে, সত্যি? মোনা মাথা নাড়ায়। জ্যাক বলে, আপনার সাথে প্রিয়মের বিয়ে কিংবা সম্পর্ক কোনো একটা জানাজানি হয়ে গেলেই এই মার্ডার কেস এসবে আপনি জড়িয়ে যাবেন। কোনোভাবেই যেন কেউ না জানে। মোনার জড়িয়ে যাওয়ার আশঙ্কাটা ক্ষীণ। তবুও যদি সব বেরিয়ে আসে তাহলে নিশানের কি হবে? মোনা অস্থির হয়ে বলে, জ্যাক, আমি যদি এসবে জড়িয়ে যাই আপনি প্লিজ নিশানকে দেখে রাখবেন। আপনি কেন জড়াবেন এসবে? আমি আপনায় সাবধান করলাম শুধু। আমার মনে হয় কি জানেন মোনালিসা? মোনা আগ্রহীভাবে তাকায়। জ্যাক বলে, আমার মনে হয় এলিটার ফ্যামিলির কেউ খুন করেছে প্রিয়মকে। আমারও তাই মনে হয়। জ্যাক মোনাকে সাহস যোগায়। মোনা তাকিয়ে আছে জ্যাকের দিকে। মাথায় শুধু একটা চিন্তা, যদি সব জানাজানি হয়ে যায় নিশানের কি হবে? মোনার বুকের ভিতর ধক ধক করছে। নিজের জন্য মোটেও চিন্তা হচ্ছে না, শুধু নিশানের কথা ভাবছে। মোনার শরীরটা আবার নিস্তেজ হয়ে যায়। অস্পষ্টভাবে বলে, জ্যাক, আমার সাথে কেন এমন হলো? অশান্তি, যন্ত্রণা, আমার কি কষ্ট হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। জ্যাক মোনার প্রশ্নের উত্তর না দিয়ে অদ্ভুতভাবে উঠে চলে যায়। মোনা জ্যাকের আচরণে বিস্মিত হচ্ছে খুব। জ্যাক চলে যাওয়ার পর মোনা দেখে জ্যাক ছোট একটা চিরকুট রেখে গেছে মোনার পাশে। মোনা এতক্ষণ খেয়াল করেনি চিরকুটটা। মোনা কাপা কাপা হাতে খুলে লেখা, মোনালিসা, আপনার সাথে যা হয়েছে সবটা অপ্রত্যাশিত। আমি চেয়েছি আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হবেন। আপনার কষ্ট আমি পুরোপুরি অনুভব করতে পারছি। আপনার এই অবস্থা আমায় ভীষণ পীড়া দিচ্ছে। আমার সৃষ্টিকর্তার উপর আক্ষেপ হচ্ছে। আপনি কেন সুখ পেলেন না? সব সময় খারাপটা কেন হচ্ছে আপনার সাথে? আপনার জীবনের এই কালো অধ্যায়ে আপনি একা। আমি আপনার পাশে থাকতে চাই। এরপর যদি কখনো সুখ অন্বেষণ করেন তাহলে চলে এসেন আমার কাছে। চিঠিটা একটুকুই ছিল। মোনা বারবার পড়ছে চিঠিটা। গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, শান্তি পাব। পরক্ষণে মোনার মনে প্রশ্ন জাগে, জ্যাক যদি প্রিয়মের মতো হয়? কাউকে বিশ্বাস করবে না, কখনো বিশ্বাস করবে না। মোনা নিজেকে নিজে উত্তর দেয়, জ্যাক যদি প্রিয়মের মতো হয় তাহলেও জ্যাকও মরবে প্রিয়মের মতো। মোনা ঘর কাঁপিয়ে হাসছে। দুর্ভেদ্য সে হাসি। হাসতে হাসতে মোনার চোখ থেকে পানি গড়াচ্ছে। অস্ফুট স্বরে বলে, কাউকে বিশ্বাস করব না, কাউকেই নয়। শান্তি প্রয়োজন, শান্তি অন্বেষণে যাব। শান্তি না পেলে খুন করে ফেলব। প্রিয়মের খুনের ব্যাপারে যদি ফেঁসে যায় তাহলে নিশানকে জ্যাকের কাছে রাখবে। জ্যাক মোনাকে ভুল বুঝবে না।
বুঝতেও পারে ভুল মানুষের বিশ্বাস কি? মোনা বিড়বিড় করে বলে, কোনো প্রমাণ নেই, ফাঁসব না আমি। মোনা পা বাড়ায় জ্যাকের উদ্দেশ্যে। নতুন অধ্যায় জীবনের। মোনার চোখে মুখের অজেয় ভাব। অনমনীয় মোনালিসা, তেজস্বী মোনালিসা। লিওনার্দো ভিঞ্চির সেই রহস্যময়ী মোনালিসা পৃথিবীতে ফিরে এসেছে। জ্যাকের বলা কথাটা মোনার কানে ভাসছে এখন শুধু। সমাপ্ত।